আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। এবং ওয়েলকাম এভরিওয়ান। সো আজকের ক্লাসটা হচ্ছে অণুজীবের প্রথম লেকচার, এবং এটা এইচএসসি 25 ব্যাচের জন্য মাস্টার বায়োলজি কোর্সের একটা ফ্রি ক্লাস, এবং ক্লাসের উপরেই কালকে ইনশাল্লাহ পরীক্ষা হবে। ঠিক আছে? সো আজকে ক্লাসে ভাই যা পড়াচ্ছি তার উপরে আগামীকাল পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তোমরা পার্টিসিপেট করবা। যারা টপার থাকবে, টপ 5 কে ইনশাল্লাহ আমি টি শার্ট গিফট করবো। ঠিক আছে? আচ্ছা, সো আজকে ভাই হচ্ছে অণুজীবের একদম শুরু থেকে পড়াবো, যেহেতু এই অধ্যায়টা অনেকেরই পড়া হয়েছে, অনেকেরই পড়া হয় নাই, সেজন্য একদম শুরু থেকে পড়াবো। এবং আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে কন্টেন্ট যেভাবে এনেছি, ইনশাল্লাহ তোমরা মোটামুটি যখন ভবিষ্যতে পাওয়ার প্লে বা এই জাতীয় ক্লাসে তোমরা যখন যাবা, তখন তোমরা যে লেভেলের কন্টেন্ট পাও, ওই লেভেলের কন্টেন্ট ভাইয়া অ্যাকচুয়ালি এখানে এনেছি। ঠিক আছে? আচ্ছা, সো আমি একটু লাইভটা আমার গ্রুপে, আমার মাস্টার বায়োলজি গ্রুপে একটু শেয়ার করে দিই, তারপর ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শুরু করছি লাইভটা। তোমরা এর মাঝে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু মেনশন করে দাও। স্পেশালি 25 ব্যাচের যে বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে একটু শেয়ার করে দাও, ওদের কাছে লাইভটা পৌঁছায় দাও। ওদের কাছে লাইভটার পৌঁছানোর মাধ্যমে তুমি একটা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করবা, কারণ তাদের কাছে আমার ক্লাসটা পৌঁছাবে। একদম সহজ কথা, সিম্পল কথা, তারাও হয়তো বা অনেকে ক্লাসটাতে অংশ নিবে। ঠিক আছে? আচ্ছা, সো আমার মনে হয় আমার শেয়ারিং পার্টটা একটু শেষ করে নেই। ওকে, ফাইন। ওকে, ফাইন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা ভাইয়া সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা আমাদের এই সময় খুব বেশি প্রয়োজন। তোমার সুস্থ থাকলে ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করতে পারবা, তখন ইনশাল্লাহ আমাদের ক্লাস নিতেও ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, সো মনে হয় সবাই মোটামুটি আসতেছে। আচ্ছা, তো তোমাদেরকে ভাইয়া বলে রাখি যে অ্যাকচুয়ালি আজকে আমরা যেই মাস্টার বায়োলজি যে ক্লাসটা নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের সামনে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় তুমি যদি যাবা, তো দেখবা যে এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসেই। অণুজীব হচ্ছে এমন একটা অধ্যায়, যে অধ্যায় হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো ওই পার্সপেক্টিভ থেকে যারা অ্যাকচুয়ালি অণুজীব অধ্যায়টা ভালো মতো পড়াশোনা করবা, তারা দেখবে যে ইজিলি তুমি এই অধ্যায় থেকে দু একটা এমসিকিউ সহ একবারে মানে ফিক্সড করা কিছু সিকিউ তুমি অ্যান্সার করতে পারবাই। এবং বিশ্বাস করো নাই করো, অণুজীব থেকে কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো এডমিশন টেস্টে তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে যাও, কিংবা তুমি মনে করো তুমি ধরো তুমি মেডিকেল দিলা না, ভার্সিটি দিলা, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা জায়গায় তুমি অণুজীব থেকে প্রশ্ন পাবাই। ঠিক আছে? সো আমি ওয়েট করেছি। আই থিঙ্ক নাও আই ক্যান স্টার্ট মাই লাইভ ক্লাস। সো মাস্টার বায়োলজি কোর্স, যেটা এইচএসসি 25 ব্যাচের একটা কমপ্লিট বায়োলজি কোর্স, শর্ট সিলেবাসের, এই কোর্সের লিঙ্কটা হচ্ছে ভাইয়া ক্যাপশনে দিয়ে দিচ্ছি। মানে আমার ক্যাপশনে দেওয়া আছে অলরেডি। তোমাদের লাইভের মধ্যে আমি একটু পিন করে দিই কমেন্টে। তোমাদের যাদের এই কোর্সটা এনরোল করার প্রয়োজন মনে করো তোমরা, ইনশাল্লাহ যারা এইচএসসি 25 ব্যাচের আছো সবার ইনশাল্লাহ প্রয়োজন হবে, তোমরা এই কোর্সটা এনরোল করতে পারবা এই লিঙ্কে গিয়ে। ঠিক আছে? লিঙ্কে যাবা, অথবা বন্ধুবাসালা পেজ থেকে তোমরা একটু পেজে একটু মেনশন করলে তোমরা বুঝে যাবা যে ইনশাল্লাহ কীভাবে তোমাদেরকে কোর্সে এনরোল করতে হবে। কোনো সমস্যা হলে বন্ধু পাঠশালা এই পেজে তোমরা নক করবা, যে পেজ থেকে লাইভ ক্লাস করতেছো। ঠিক আছে ভাইয়া? ওকে, সো ভাইয়া আমি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো তোমাদের সাথে আমি আছি ডক্টর আবরার হামিম, এবং আজকে আমাদের এই অণুজীব অধ্যায়ের এই লেকচারটা হচ্ছে ভাইরাস, প্রথম টপিক থেকে শুরু করব। সো এই আমাদের মাস্টার বায়োলজি এই যে থিমটা তোমরা দেখো, আমি এই থিমটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে। মাস্টারের যে এ ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই এটা কিন্তু খুবই সুন্দর করে একটা স্ট্যাথোস্কোপের ডিজাইন। যারা স্ট্যাথোস্কোপ চিনো তারা হয়তো বুঝতে পারবা। স্ট্যাথোস্কোপ কানে লাগিয়ে যে ডাক্তার যখন হার্টবিট শুনে, ডাক্তার যখন লাংস বা ফুসফুসের অবস্থা দেখে, এই হচ্ছে সেই স্ট্যাথোস্কোপ। আমি এটা এখানে এই জন্য এখানে রাখা হয়েছে, এবং এইটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো তোমরা, ইনশাল্লাহ ওই ডক্টর হওয়ার জন্য স্ট্যাথোস্কোপ এবং সাথে হোয়াইট অ্যাপ্রন দুইটা খুব ইজি, মানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এটা মানুষের একটা আবেগের জায়গা। সো এই স্ট্যাথোস্কোপ এটাকে রিপ্রেজেন্ট করবে। মাস্টারের পাশে ডিএনএ, উই লাভ বায়োলজি, বায়োলজি ইজ ইন আওয়ার ডিএনএ, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ আমাদের সব কিছু কন্ট্রোল করে। সো ডিএনএ হচ্ছে মাস্টার মলিকুল, এই জন্য ডিএনএ হচ্ছে এখানে। তোমরা এইখানে যখন যাবা, এই যে মাইক্রোস্কোপ, এখানে একটা ছোট একটা তোমার ব্রেইন দেখতে পাচ্ছ, স্টোমাক, এটা হচ্ছে অ্যান্টিবডি। সো প্রত্যেকটা স্ট্রাকচারকে একটা সুন্দর করে সিম্বল হিসেবে কাউন্ট করা হয়েছে, যেন তোমার কাছে বায়োলজিক্যাল সিম্বলগুলোকে নিয়ে আমি এই কোর্সটা রান করতে পারি। সো এইচএসসি 25 ব্যাচের জন্য
ভাইয়ার এই কোর্স। সো গাইস, এটা হচ্ছে আমাদের আজকের অনুজীব লেকচার। এখানে এটার উপরে যে ইনজেকশন দেওয়া হচ্ছে, দিস ইজ নাথিং এলস, ইট ইজ আ ভাইরাস। সো ভাইরাসের উপরে ইনজেকশন দিয়ে অ্যাকচুয়ালি একটা ফানি ক্যারেক্টার বোঝানো হচ্ছে যে ভাইরাসকে আসলে আমাদের ধ্বংস করে ফেলতে হবে, কারণ ম্যাক্সিমাম ভাইরাসই তোমার শরীরে কোনো না কোনো রোগ বা ক্ষতির কারণ। আমি এখন সেটাই পড়াবো তোমাদের আজকের অধ্যায় অনুজীব, এবং তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। ওকে গাইস, সো এটা হচ্ছে একটা ভাইরাস। তাহলে আমাদের এই অনুজীব অধ্যায়টা মূলত কয়েকটা সেগমেন্টে ভাগ করা। এইটা হচ্ছে প্রথমেই, এটা হচ্ছে ভাইরাস। তাহলে এটা কি ভাইরাস? ভাইয়া ভাইরাসের পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, ওকে, ভাইরাসের পরে এখানে তুমি দেখতে পাচ্ছ এই ভাইরাস, এটা হচ্ছে ভাইরাস। ভাইরাসের পরে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস এবং তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে ভাইরাস, তারপরের টপিকটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট খেয়াল করে দেখো, এইখানে একটা মশা খুব বাজেভাবে একটা মানুষকে কামড়াচ্ছে। এই মশাটা আর কিছুই না, এই মশাটা হচ্ছে বিষাক্ত অ্যানোফিলিস মশা। এই মশাটা কোনটা? বিষাক্ত অ্যানোফিলিস মশা। এবং এই অ্যানোফিলিস মশা না, আসলে এটা লেডি মশা, মানে মশকি, মহিলা মশা। কারণ কি, পুরুষ মশা আসলে মানুষকে কামড় দেয় না, মানুষকে কামড় দেয় মহিলা মশকি, এই অ্যানোফিলিস মশকি। এই অ্যানোফিলিস মশকির কারণে মানুষের মূলত ম্যালেরিয়া রোগ হয়। কি রোগ হয়? ম্যালেরিয়া। আমাদের অনুজীব অধ্যায়ে এই তিনটা টপিক বা এই তিনটা কনসেপ্ট আছে। শুরুতে হচ্ছে ভাইরাস, এরপরে ব্যাকটেরিয়া, এরপর হচ্ছে অ্যানোফিলিস মশকি। আমরা আজকে ইনশাআল্লাহ শুরুর এই প্রথম টপিকটা শুরু করব ভাইরাস। ওকে ফাইন, ভাইরাস, ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, ডান। এই যে ব্যাকটেরিয়া খুব রাগী হয়ে আছে, এই হচ্ছে ম্যালেরিয়ার কারণে একটা বাচ্চা, দেখো অসুস্থ, বাচ্চা মেয়ে একবার অসুস্থ হয়ে আছে। গুড। আচ্ছা, এবার চলে আসি ভাইরাসের স্ট্রাকচার। দুইটা ভাইরাস কিভাবে গঠিত হয় মনে রাখবা। ভাইরাসের দুইটা প্রধান অংশ। কয়টা অংশ? দুইটা। নাম্বার ওয়ান, এই যে দেখো একটা ভাইরাস দেখতে পাচ্ছি। তো ভাইরাসের দুইটা প্রধান অংশ, এবং এই দুইটা অংশ কি কি দেখো। ভাইরাসের শরীরটা গঠিত হয় নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। কি বললাম? যে ভাইরাসের শরীর গঠিত হয় নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। ভাইয়া নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই রকমের, আমরা সবাই জানি, ডিএনএ এবং আরএনএ, এই দুইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মনে রাখবা, ভাইরাসের শরীরে এই দুইটার যে কোনো একটা থাকবে, অনলি ওয়ান, অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা। ভাইরাসের শরীরে যে কোনো এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। কেন বললাম? কারণ আমাদের শরীরে ডিএনএ এবং আরএনএ দুইটাই আছে, উদ্ভিদের শরীরেও ডিএনএ আরএনএ দুইটাই আছে, কিন্তু ভাইরাসের শরীরে শুধুমাত্র ডিএনএ অথবা শুধুমাত্র আরএনএ, যে কোনো একটা থাকবে। এবং এইটার উপরে ভাইরাসের নামকরণটা করা হয়। কিরকম? যার শরীরে ডিএনএ আছে তাকে বলা হয় ডিএনএ ভাইরাস, যার শরীরে আরএনএ আছে তাকে বলা হয় আরএনএ ভাইরাস। সো ভাইরাসের শরীরে নিউক্লিক অ্যাসিড কোনটা আছে এইটার উপর ডিপেন্ড করে ভাইরাসের নামকরণটা করা হয়। ঠিক আছে? আচ্ছা, সো নিউক্লিক অ্যাসিড থাকবে যে কোনো একটা, ডিএনএ অথবা আরএনএ। এবার আসি প্রোটিন। দেখো, এইটা মনে করো ডিএনএ, ভাইরাসের শরীরের অংশ, তার উপরে এইভাবে একটা প্রোটিনের আবরণ থাকে। তাহলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকে। মনে রাখবা ভাইয়া, এই প্রোটিনের আবরণটাকে বলা হয় ক্যাপসিড। তাহলে প্রোটিনের যে আবরণ থাকে তাকে কি বলে? প্রোটিনের আবরণকে বলে ক্যাপসিড। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে সহজ কথায় তুমি খেয়াল করে দেখো, ভাইরাসের শরীর কি দিয়ে তৈরি হয়? দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, হয় ডিএনএ অথবা আরএনএ, তার সাথে প্রোটিনের আবরণ। প্রোটিনের আবরণ মানে হলো ক্যাপসিড। প্রোটিনের আবরণকে কি বলে? ক্যাপসিড। সো পরীক্ষা যদি আসে, তুমি অ্যাটলিস্ট এই ছবিটা আঁকবা, একে তুমি এভাবে দেখাই দিবা যে প্রোটিনের আবরণ সাথে ক্যাপসিড। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই যে প্রত্যেকটা খণ্ড, ক্যাপসিডের প্রত্যেকটা খণ্ডকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এই দেখো, ক্যাপসিডের প্রত্যেকটা এরকম ছোট ছোট ভাগে ভাগ করা। প্রত্যেকটা খণ্ডকে, প্রত্যেকটা টুকরাকে কি বলে? প্রত্যেকটা টুকরাকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলে? ক্যাপসোমিয়ার। তাহলে প্রত্যেকটা টুকরাকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের প্রত্যেকটা টুকরা, প্রত্যেকটা একক, প্রত্যেকটা খণ্ডকে কি বলবো? ক্যাপসোমিয়ার। বোঝা গেছে কিনা ভাইয়া?
হ্যাঁ, ক্যাপসিলের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। অনেক সময় প্রোটিনের উপরে আরো একটা লেয়ার থাকতে পারে, এটা সবার বেলায় থাকে না, কোনো ভাইরাসের বেলায় থাকে, সবার বেলায় থাকে না। ওই লেয়ারটা হচ্ছে লিপোপ্রোটিনের লেয়ার। আমি একটু পরে পড়াবো এটা। ওই লেয়ারটা হচ্ছে এক্সট্রা একটা আবরণ, বা এক্সট্রা আবরণটাকে আমরা বলি লিপোপ্রোটিন। তাহলে লিপোপ্রোটিনের আবরণ থাকতে পারে, অনেক সময় এক্সট্রা একটা আবরণ বা লিপোপ্রোটিনের একটা আবরণ থাকতে পারে। সো এখানে যারা আছো লাইভে, তাদের কারা কারা মাস্টার বায়োলজি কোর্সে অলরেডি এনরোল করেছো, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা যে কারা কারা এই মাস্টার বায়োলজি কোর্সটাতে এনরোল করেছো। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য শুভকামনা রইল। এই কোর্স নিয়ে ইনশাল্লাহ তোমরা বায়োলজিতে বেস্ট কিছু একটা রেজাল্ট দিবা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, সো এটা আমাদের হয়ে গেল। সো ভাইরাসের সংজ্ঞা দেখো, ভাইরাসের সংজ্ঞা সহজ কথা, একদম সহজ কথায় ভাইরাস কাকে বলে। সহজ কথা হচ্ছে ভাইয়া, ভাইরাসের সংজ্ঞা হচ্ছে একদম, ভাইরাসের গঠন তোমাকে মাত্র পড়াইছি যে ভাইয়া নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এমন একটা সত্তা। সত্তা কেন বলছি? কারণ এটা একটা এক্সেপশনাল ধরনের বৈশিষ্ট্য, এমন একটি সত্তা যেটা জীবদেহের বাইরে, এমন একটি সত্তা যা জীবদেহের বাইরে, যা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয়, জীবদেহের বাহিরে নিষ্ক্রিয়, কিন্তু কিন্তু জীবদেহের কিন্তু জীবদেহের ভিতরে সক্রিয়। ভাই খেয়াল করে দেখো এইটার মানে কি, মনে রাখবা ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস। হ্যাঁ, আমি মাস্টার বায়োলজি গ্রুপে কিভাবে নোট করবা, কিভাবে বই পড়বা, এটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত বলবো। হ্যাঁ, এখন ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবা না, ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ আমি যখন ক্লাস গ্রুপের মধ্যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন বলে দিব যে কিভাবে তুমি নোট করবা, কিভাবে বই পড়বা, এবং ইনশাল্লাহ তোমার নেক্সট স্টেপ কি হবে, বাসায় কয় ঘন্টা করে পড়াশোনা করবা, প্রত্যেকদিন বায়োলজি বিষয়ে কি সময় দিবা, কিভাবে ছবি আঁকবা না আঁকবা, সব ইনশাল্লাহ আমি বলে দিব। এটা নিয়ে তোমাদের টেনশনের দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে জীবদেহের বাহিরে নিষ্ক্রিয়। ও যখন জীবদেহের বাইরে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, এটার কোনো অস্তিত্ব নাই। যেই মাত্র এটা কোনো একটা প্রাণী দেহের ভিতরে ঢুকে, যেই মাত্র এটা কোনো একটা জীবদেহের ভিতরে ঢুকে, তখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। এই জন্য বলা হয় ভাইরাস হচ্ছে এমন একটা সত্তা যেটা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয়, কিন্তু জীবদেহের ভিতরে সক্রিয়। এমন একটা সত্তা, খেয়াল করতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বুঝছো তো? তাহলে এটা এমন একটা সত্তা যেটা জীবদের বাইরে নিষ্ক্রিয়, বাইরে কোনো কাজ করে না, বাইরে এটার সংখ্যা বৃদ্ধি হয় না, বাইরে এটা কি জাস্ট একটা জড় বস্তুর মতো কাজ করে। জীবদের বাইরে এটা একটা জড় বস্তুর মতো কাজ করে, মনে যেন চলে না। কিন্তু যেই মাত্র কোনো একটা জীব দেহের ভিতরে ঢুকে, এটা হয়ে যায় অ্যাক্টিভ, এটা সংখ্যা বৃদ্ধি করে, এটা তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা শুরু করে। তাহলে এই ভাইরাস হচ্ছে এই জন্য বলা হয় জীব এবং জড়ের মাঝখানে একটা সেতু বন্ধন। কারণ সে জীবও না, জড়ও না, মাঝখানে সেতু বন্ধন, যখন যেখানে থাকে সেটার মতো কাজ করে। এই জন্য ভাইরাসকে বলা হয় জীব এবং জড়ের মধ্যে সেতু বন্ধন। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ভিতরে সক্রিয়, আমি ডক্টর দিয়ে বলছি আর কি, না বলে, মুখে না বলে, কিন্তু ভিতরে সক্রিয়, বাইরে নিষ্ক্রিয়, ভিতরে সক্রিয়, তো মুখে কতবার বললাম, তাই না? আচ্ছা, সো আমরা ভাইরাসের সংজ্ঞাটা বুঝে গেছি যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এমন একটা সত্তা যেটা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয়, বাইরে সে কাজ করতে পারে না, কিন্তু ভিতরে যখন ঢুকে তখন সে সক্রিয় হয়ে যায়। সক্রিয় হওয়া মানে, কোন একটা জীব সক্রিয় হওয়া মানে হচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ করা, সংখ্যা বৃদ্ধি করা। এই জিনিসগুলা কোন একটা জীব দেহের ভিতরে ঢুকলে তখনই করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফাইন। চলে আসি ভাইয়া, দেখো এবার নেক্সট প্রথম আবিষ্কৃত ভাইরাস। খেয়াল করে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে একটা তামাক পাতা। তামাক চিনো? তামাক তোমরা অনেকেই চিনো, না চিনলেও নাম শুনছো। এটা হচ্ছে তামাক পাতা। তামাক মানে টোবাকো। তো এই জন্য প্রথম যে ভাইরাসটা আবিষ্কার হয়েছে, এটা তামাক পাতায় আবিষ্কার হয়েছে, এবং এই জন্য এই ভাইরাসের নাম হচ্ছে টোবাকো, মানে তামাক দেখতে মোজাইকের মতো, এই জন্য টোবাকো মোজাইক ভাইরাস। নাম কি এটার? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস অথবা টিএমভি। ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। অর্থাৎ ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড।
আচ্ছা, এখন এই যে টোবাকো মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক রোগ, এইটা নিয়ে কাজ করছেন বিজ্ঞানী অ্যাডলফ মায়ার বা মেয়ার। এই যে অ্যাডলফ মেয়ার, তিনি মূলত আসলে এইটার বিজ্ঞানী, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, তো কিছু কিছু বিজ্ঞানীর নাম আমরা পড়বো, কারণ এই অধ্যায়ে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, আমরা এখনই পড়বো। তো প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা? টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। নেক্সট চলে আসি, দেখো কিছু একটা বিখ্যাত মতবাদ আছে, সে মতবাদটা কি জানো? একটা ফালতু মতবাদ। ফালতু মতবাদটা কি? সেটা হলো ভাইরাস ভাইরাসই। এটা কোনো কথা হইলো? ভাইরাস বলে ভাইরাসই। তাহলে মতবাদটা কি? তাহলে বিখ্যাত মতবাদটা হচ্ছে যে ভাইয়া ভাইরাস, এই যে দেখো সেও, মেয়েটাও কনফিউজড হয়ে গেছে। তাহলে বিখ্যাত মতবাদ হচ্ছে ভাইরাস ভাইরাসি, ভাইরাস ভাইরাসি, অর্থাৎ ভাইরাস ভাইরাসি, এরকম গরু গরুই, ছাগল ছাগলি, এরকম। এই মতবাদটা কে দিছে? এটা একটা ফালতু মতবাদ এবং এটা একটা ফাউল মতবাদ, রাইট? এটা একটা ফাউল মতবাদ। সো এটাকে, ফাউল ওয়ার্ডটাকে তুমি যদি উল্টে লেখো কি হবে? লোভ, তাই না? লোভ। এই যে বিজ্ঞানের লোভ, এই মতবাদটা দিচ্ছে। এই ফালতু মতবাদটা কে দিচ্ছে? বিজ্ঞানী লোভ। কেন এটা বলছে? কারণ ভাইরাস তো আমি তোমাকে একটু আগে দেখাইলাম, ভাইরাস কোনো একটা কোষের মতো কাজ করে না, সেটা অ্যাটিপিক্যাল। জীবদেহের ভিতরে সক্রিয় থাকে, বাইরে আবার নিষ্ক্রিয়। সো এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, এই কারোর সাথে মিলে না, ও একা একটা বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া, ও খারাপ, ঠিক আছে, ব্যাকটেরিয়া আমরা বলি খারাপ, আদি কোষ। ব্যাকটেরিয়া যখন কোষের বাইরে থাকে সে সক্রিয়ই থাকে, কখনো নিষ্ক্রিয় হয় না। কিন্তু ভাইরাস একটা মানে এক্সেপশনাল বিষয়, সে জীবদেহের ভিতরে সক্রিয়, বাইরে নিষ্ক্রিয়। সো এই যে স্পেশালিটি, তাই জন্য সে তার নিজের মতো আর কেউ নাই, এই জন্য বলা হয় ভাইরাস ভাইরাসি। কি একটা ফালতু মতবাদ! আমার মনে হয় কেউ কিছু পারো আর না পারো, এই ফালতু মতবাদ কেউ কখনো ভুলবা না, তাই না? তাহলে ভাইরাস ভাইরাসি, সহজ কথা। এবং কে মতবাদটা দিছে? ফাউল মতবাদ। এভাবে মনে রাখবা। এমসিকিউ মনে রাখার জন্য ট্রিক্স, মানে কিছু কিছু ট্রিক্স আছে যেটা দিয়ে তুমি ইজিলি এমসিকিউ মনে রাখতে পারবা। অনেকে আছে আবেগে ঠেলা সব পড়তে মুখস্থ করতে যায়, গিয়ে দেখবে কিছুই মনে নাই। যে মনে করে এটা ফাউল দিয়ে ইজিলি মনে রাখতে পারবা, দেখা যাবে যে দিন শেষে কিছুদিন পরে তোমার নাম এরকম মনে থাকতে খুব ভালো কথা। যে অনেক সময় ছোটবেলা জিজ্ঞাসা করলে বলতো যে তোমার আব্বুর নাম কি? আব্বু। এরকম আর কি। ভাইরাস কেমন? ভাইরাসই, ভেরি গুড। আচ্ছা, তো আমরা কিছু বৈজ্ঞানিক ক্যাচাল দেখবো। এই অধ্যায়ে অনেকগুলো বৈজ্ঞানিক ক্যাচাল আছে, আমরা বৈজ্ঞানিক ক্যাচালগুলো দেখবো। প্রথমে দেখো, প্রথম ভাইরাস গঠিত বসন্তর কথা উল্লেখ করছে কে? বিজ্ঞানীর নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, প্রথম ভাইরাস গঠিত বসন্ত। বসন্ত এসে গেছে, শুনছো না? একটা গান আছে, বসন্ত এসে গেছে। তাহলে বসন্ত এসে গেছে এবং সেই খবর তুমি জেনে গেছো, তাহলে বসন্ত হচ্ছে জেনার। বসন্ত জেনার, ঠিক আছে? বসন্তকালে ফুল ফুটে, তোমরা সবাই জানো। যাই হোক, এটা এই বসন্ত সেই বসন্ত এক না। বসন্ত অনেকের হয়েছে তোমাদের ছোটবেলায়, বসন্ত রোগ, শুনছো না? আচ্ছা, সো বসন্ত এটা উল্লেখ করছে কি? এডওয়ার্ড জেনার। নেক্সট খেয়াল করো, ভাইরাস সৃষ্ট মোজাইক রোগ, একটু আগে বলে আসছি, টোবাকো মোজাইক। মনে আছে ভাইয়া? টোবাকো মোজাইক, এটা কে ধারণা দিছে? একটু আগে বলেছি, মায়ার। মোজাইক মায়ার, মতে মোজাইক, মতে মায়ার, মনে রাখা ইজি। তাহলে বসন্ত এসেছে, বসন্ত এসে গেছে, মাই ব্রাদার এন্ড সিস্টার। বসন্ত মানেই জেনে গেছো তুমি, এডওয়ার্ড জেনার। ভাইরাস সৃষ্ট মোজাইক রোগের ধারণা কে দিছে? মায়ার, মতে মোজাইক, মতে মায়ার, মনে রাখা ইজি। ভাইরাসের আবিষ্কারক, এইটা দিয়ে সবাই পেস লাগায়। ভাইয়া দেখো, ভাইরাসের আবিষ্কার করতে গিয়ে একবার বসকায় ফেলছে, মনে রাখবা যে ভাইয়া ভাইরাস আবিষ্কার করতে গিয়ে একদম ভচকায় ফেলছে, বা আবিষ্কারক ভস্কি, আবিষ্কারক ভস্কি। সো ভাইরাসের আবিষ্কার করতে গিয়ে একদম ভচকায় ফেলছে, আবিষ্কারক ভস্কি। এবার দেখো টিএমভি, অ্যাকচুয়ালি মার্টিনাস বেদারিং, এটা তুমি চাইলে একটু স্কিপ করতে পারো, তাহলে হচ্ছে তোমার এটা মানে তোমাকে খুব বেশি জোর নাও দেওয়া লাগতে পারে। হচ্ছে এই তামাকের মোজাইক রোগটাকে টিএমবি হিসেবে উল্লেখ করছে কি? আমার টিএমবি এই নামকরণটা কে করছে? এটা হচ্ছে মার্টিনাস বেইজেরিং। মার্টিনাস বেইজেরিং, এটা নাও পড়তে পারো। আচ্ছা, পিচ জ্বর। এবার আসি পিচ জ্বর। ভাইয়া পিচ জ্বর মানে হচ্ছে ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার, ভাইয়া দেখো, ইয়েলো ফিভার। এই যে এইটাকে তুমি খেয়াল করো, লেখা আছে ইয়েলো। মনে রাখবা, ইয়েলো হলুদ জ্বর, এই পিচ জ্বর। ইয়েলো আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়াল্টার রিড। এটা অ্যাকচুয়ালি ভাইয়া বানানটা হচ্ছে এরকম, বিজ্ঞানীর নামটা হচ্ছে ওয়াল্টার রিড। তুমি রিড মনে না রেখে তুমি মনে রাখবে লাল। তাহলে ইয়েলো বা পিচ জ্বর আবিষ্কার করছে লাল, ঠিক আছে? ওকে, তাহলে ইয়েলো মানে হলুদ জ্বর আবিষ্কার করছে কি? লাল। কেন মনে রাখবে? দেখো, ইয়েলো ডাব্লিউ দিয়ে ওয়াল্টার, আর দিয়ে রিড, এইভাবে মনে রাখবা।
দুইটা জ্বরের এই যে জ্বরের নামটা এটা প্রত্যেকটা লাস্টের অক্ষর দিয়ে বিজ্ঞানের নাম হয়ে যায়। ইয়েলো ফিভার, ডাব্লিউ দিয়ে ওয়াল্টার, আর দিয়ে রিড, এই হয়ে গেল ওয়াল্টার রিড। বন্ধুগণ পৃথক করে আছে বিশুদ্ধ স্ফটিক ভাইরাসকে পৃথক করে বিশুদ্ধ স্ফটিক আকারে আলাদা করছে স্ট্যানলি, এবং স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। স্ট্যানলিকে কি বলে? ভাইরোলজির জনক। ভাইয়া একজন হচ্ছে ভাইরাসের আবিষ্কারক, সে হচ্ছে ভস্কি, একবার ভস্কায় ফেলছে, সে একবার নাম হচ্ছে ভস্কি। আর আরেকজন হচ্ছে ভাইরোলজির জনক। ভাইরোলজি মানে ভাইরাস বিষয়ে যে আলোচনা তাকে বলা হয় ভাইরোলজি। ভাইরাস বিষয়ে আলোচনাকে বলে ভাইরোলজি। এইটার জনক হচ্ছে স্ট্যানলি। আমি এখনই তোমাকে প্রশ্ন করবো, খেয়াল করে দেখো। ইয়েস, তাহলে বিজ্ঞানীর ক্যাচাল শেষ। এবং তোমরা হয়তো অনেকে এরকম ড্যান্স করতেছো, রাইট? কারণ আমাদের বিজ্ঞানের নামগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক সহজে মুখস্থ করে ফেলছি। তুমি বুঝবা না মুখস্থ হয়ে গেছে, তুমি যখন বইটা পড়বা আরে ভাই তো সবাই পড়া ফেলছে। আচ্ছা, এবার আসো আমরা আরো একটা বিজ্ঞানের নাম পড়বো, সেটা হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এইটা কি আবিষ্কার করছেন ভাইয়া? হেপাটাইটিস সি মনে রাখবা, হেপাটাইটিস হতে হেপাটাইটিস হতে হারবে, হতে হেপাটাইটিস হতে হারবে, হারবে যে অলটা দেখবে লেখা আছে, সে কিভাবে মনে রাখবা? হতে হেপাটাইটিস হতে হারবে। আচ্ছা, হতে হেপাটাইটিস হতে হারবে। এবার খেয়াল করে দেখি ভাইয়া আরো কিছু পড়ি, হ্যাঁ, আর যা যা আছে পড়ে ফেলি। সেটা হচ্ছে একটা দেখো লেখা আছে এইচআইভি। এইচআইভি কি আবিষ্কার করলো? ভাই দেখো, এইচআইভি যখন কারো অ্যাটাক করে তার এইডস নামক রোগ হয়, তাই না? তো যদি কারো এইচআইভি অ্যাটাক করে বা এইডস নামক রোগ হয়, সে কি পৃথিবীতে বেঁচে থাকতে পারে? ইজিলি কিন্তু এইডস হইলে মানুষ দ্রুত মারা যায়, তাই না? জানো এটা? সো আমরা বলতে পারি যার এইচআইভি অ্যাটাক করলো সে উপরে গেল, মানে মারা গেল। তাহলে এইচআইভি আবিষ্কার করছে বিজ্ঞানের নাম হচ্ছে গেল। সো যার এইচআইভি হইলো সে উপরে গেল। তাহলে ভাইরাস যে আবিষ্কার করছে নাম কি? বিজ্ঞানী গেল। ঠিক আছে, তো সবাই ক্লিয়ার তো ভাইয়া? তাহলে দেখো তোমাদের কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ বিজ্ঞানের নামগুলো পড়া শেষ। চলো আমি যেটা প্রশ্ন করি, দেখি পারো কিনা। ইয়েস, ওকে। আর না ভাই, থাম ভাই থাম, অনেক নাচছিস। ওকে, আচ্ছা, আমরা বৈশিষ্ট্য পড়ার আগে আমরা তোমাকে প্রশ্ন করে নিই। বলো তো ভাইরাসের আবিষ্কারককে? পুরোটা বলার দরকার নাই, তুমি শর্টকাট টার্মটা বললেই বুঝে যাবো, পুরোটা বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ভাইরাসের আবিষ্কারক কে বলো? ভাইরাসের আবিষ্কারক ভস্কি। যারা ভস্কি বলেছো কমেন্টে লিখতেছো আস্তে আস্তে, তাদেরকে আগে থেকেই ধন্যবাদ। আচ্ছা, নেক্সট চলে আসো। তোমাকে যদি বলা হয় যে ভাই হেপাটাইটিস সি কে আবিষ্কার করছে? মানুষের নীরব ঘাতক হেপাটাইটিস সি কে আবিষ্কার করছে বলে? হ্যাঁ, হারবে যে অলটা। ভেরি গুড। লাস্ট আরেকটা প্রশ্ন করি, এইচআইভি কে আবিষ্কার করছে? এইচআইভি তোমরা পারবে আমি জানি। ওকে, ওকে ভাইয়া। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বিজ্ঞানের নাম হচ্ছে গেল। এই যে তোমরা সবাই পারছো, ভেরি গুড। এই যে বললাম এক সময় বসে যাবা। আচ্ছা, সো ভাইয়া ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলা তো বুঝতেই পারছো, ভাইরাসের বৈশিষ্ট্য দুই রকমের হবে। কিছু হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, মানে জীবের মতো কাজ করবে। কিছু হচ্ছে জড় বৈশিষ্ট্য, মানে জড় পদার্থের মতো কাজ করবে। এরকম দুই রকমের হবে, তাই না? যেহেতু সে দুই রকম, একবার জীবের মতো কাজ করে, একবার জড়ের মতো কাজ করে, তাই প্রথমে আমরা পড়বো জীবীয় বৈশিষ্ট্য বা জীবের মতো বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই ভাইরাস কিন্তু তোমরা জানো, তোমাদেরকে একটু বলছি, ভাইরাস যখন কোন একটা প্রাণী দেহ বা জীব দেহে আক্রমণ করে, ওই জীব দেহের ভিতরে কিন্তু সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস আমরা জানি জীব দেহের মধ্যে, জীব দেহের ভিতরে ঢুকে সেই জীব দেহে গিয়ে কি করতে পারে? সেই জীব দেহে গিয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ভাইরাস কি করতে পারে? জীব দেহের ভিতরে গিয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এইটা একটা জীবের বৈশিষ্ট্য, কারণ সংখ্যা বৃদ্ধি তো আর জড় পদার্থ করে না। যে ভাইয়া আমাদের বাসায় খাট ছিল, খাট রাতে বেলা ডাবল হয়ে গেছে, না, এটা হয় না। সে সংখ্যা বৃদ্ধি করে কে? জীব করে। সো এটা একটা জীবের বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, মাতৃভাইরাস থেকে, মাতৃভাইরাস মানে যে ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করা শুরু করে তাকে বলে মাতৃভাইরাস। তার থেকে যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো কি বলে? অপত্য ভাইরাস, তাই না? তোমরা পড়েছো, অপত্য মানে বাচ্চা।
অপত্য ভাইরাস ভাইয়া এগুলা দেখতে হুবহু একই রকম হয়, দেখতে প্রত্যেকটা একই রকম হয়, এই বাচ্চাগুলো দেখতে একই রকম হয়। এটাও একটা, এই যে মায়ের বৈশিষ্ট্যগুলো বজায় থাকে, এটাও একটা জীবীয় বৈশিষ্ট্য। তাহলে একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারে, আর একটা কি বললাম, মাতৃ ভাইরাসের মতো বাচ্চাগুলো সেম টু সেম হয়, পুরো দেখতে একই রকম হয়। ধরো ধরো কোনো ভাইরাসের আকৃতি দণ্ডাকার, দণ্ডর মতো আকৃতি, ওর বাচ্চা কখনো গোলাকার হবে না, দণ্ডাকারই হবে। সো এইটাও কিন্তু একটা প্রাণীর বৈশিষ্ট্য, ঠিক আছে? গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা মানুষ হয়, ঠিক আছে? সো এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ভাইরাস, মনে রাখবা বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস কি? বাধ্যতামূলক পরজীবী। এই কথাটার মানে কি ভাইয়া? বাধ্যতামূলক পরজীবী কথাটার মানে কি? তুমি যদি ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, ব্যাকটেরিয়াও কিন্তু পরজীবী। এমনকি কৃমি আছে না ভাইয়া, কৃমি মানুষের ভিতরে থাকে, এও পরজীবী। কিন্তু কাহিনী হচ্ছে, কৃমি হচ্ছে ধরো রাস্তার মধ্যে পড়ে আছে, সে মারা যাবে না, সে এনিহাও ওই রাস্তা থেকে কোনো কিছু খেয়ে টেয়ে হয়তো পানিতে গিয়ে টিয়ে বেঁচে থাকবে। কিন্তু ভাইরাস তো তুমি জানো যে জীব দেহ ছাড়া সে আসলে বাঁচতে পারে না, জীব দেহের বাইরে সে নিষ্ক্রিয়। এই জন্য ভাইরাসকে বলে বাধ্যতামূলক পরজীবী। সে পরের উপর জীবন ধারণ করে, ওকে ফাইন, বাট সে বাধ্য, তার এর বাইরে তার কোনো অপশন নাই। এই জন্য বলা হয় বাধ্যতামূলক পরজীবী। আমার কথা কি বুঝতে পেরেছো? ভাইরাসকে কি বলা হয়? বাধ্যতামূলক পরজীবী। এবার ভাই নেক্সট খেয়াল করে দেখো, তোমাদেরকে ভাইয়া বলছিলাম ভাইরাসের শরীরে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, মনে আছে? এই ডিএনএ এবং আরএনএ হচ্ছে ভাইয়া, আমরা জানি এরাই কিন্তু জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। আমরা জানি আমাদের সকল জেনেটিক সকল তথ্যগুলো কিন্তু ডিএনএ এর মধ্যে থাকে। যাদের ডিএনএ নাই, ওদের আরএনএটাই ডিএনএ এর মতো কাজ করে, ওদের তথ্যগুলো আরএনএ এর মধ্যে থাকে। তো যার ডিএনএ থাকবে না, ওর তো কোনো উপায় নাই, ওর তথ্যগুলোকে আরএনএ এর ভিতর রাখতে হয়। তাহলে এই যে ডিএনএ অথবা আরএনএ আছে, এই যে জেনেটিক বস্তু আছে ভাইয়া, এই জেনেটিক বস্তু আছে মানেই সে কিন্তু অবশ্যই তার একটা জীবে বৈশিষ্ট্যের মতো কাজ করতেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, নাম্বার 5 হচ্ছে মিউটেশন। মিউটেশন ঘটায়। মিউটেশন মানে কি ভাইয়া? মিউটেশন মনে রাখবা স্থায়ী পরিবর্তন। কোথায়? ডিএনএ তে। এটা মনে রাখবা, মিউটেশন মানে স্থায়ী পরিবর্তন। কোথায়? ডিএনএ তে। এটা ভালো মতো খেয়াল রাখবা ভাইয়া। মিউটেশন মানে হচ্ছে স্থায়ী পরিবর্তন। ভাইরাস কিন্তু দিনে দিনে চেঞ্জ হচ্ছে। দেখবে বলে যে এই ভাইরাসটা আগে তো মানুষকে অ্যাটাক করতো না, এখন অ্যাটাক করছে। শুনছো না? এই যে করোনা ভাইরাস, আগে মানুষের কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু 2020 সালের দিকে এমন ভাবে আসছে করোনা ভাইরাস, এসে একবারে মানুষ মেরে টেরে পুরো একাকার করে দিছে। কারণ কি? তার স্পেশাল, তার ভিতরে যে ডিএনএ ছিল, সেখানে তার ভিতরে যে তোমার জেনেটিক বস্তু ছিল, ওই জেনেটিক বস্তুটার মধ্যে পরিবর্তন ঘটছে, মিউটেশন ঘটছে, চেঞ্জ হয়েছে, হয়ে সে পাওয়ারফুল হয়ে গেছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্স, বুঝতে পারছো? এই জন্য কিন্তু ওই ভাইরাসটা তখন মানুষের উপর অ্যাটাক করে মানুষকে মারতে পারছে। কিছুদিন পর দেখা গেছে মানুষ আবার ওই ভাইরাসটার বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছে, তখন আর দেখা গেছে মানুষকে সে অ্যাটাক করে মারতে পারে নাই। তো দেখা যাবে হয়তো আল্লাহ মাফ করুক, আজ থেকে অনেক বছর পরে সে আবার তার আকৃতি চেঞ্জ করে, কোনো একটা চেঞ্জ করে সে এটা আবার অ্যাটাক করতে পারে, বুঝছো? এই জন্য মনে রাখবা, অনেক সময় ভাইরাসকে কিন্তু অনেক দেশ জৈব অস্ত্র হিসেবে কাউন্ট করে, জীবী অস্ত্র। মানে কেমন? ধরো কোনো একটা দেশ, মনে করো আজকে আমেরিকা বাংলাদেশের সাথে রাগ হয়েছে, রাগ হয়ে আমেরিকা কি করলো, একটা বক্স মানে খুব প্রোটেকশন দিয়ে বাক্সে করে একটা খুব ডেঞ্জারাস একটা ভাইরাস আবিষ্কার করে বানাটা রেডি করে বাংলাদেশে এনে কোথাও একটা রেখে দিয়ে গেল গা, বাংলাদেশে এসে ছেড়ে দিয়ে গেল। তাহলে বাংলাদেশ থেকে এটা দ্রুত, খুবই অল্প সময় ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে পারে, মানুষের শরীরে ঢুকে খুব অল্প সময় বাংলাদেশের মধ্যে এটা বিস্তার করে বাংলাদেশের মানুষকে মেরে একা করে দিবে, এবং বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবে তাদেরকেও ওই দেশে ছড়াবে। তাহলে দেখছো ভাইরাস কি ডেঞ্জারাস। তুমি চাইলেই ভাইরাস, খুব ডেঞ্জারাস একটা ভাইরাস তৈরি করার মাধ্যমে একটা দেশকে, একটা সমাজকে, পুরো বিশ্বকে তুমি নাড়া দিতে পারবা। এই জন্য ভাইরাসকে অনেক সময় বলা হয় জৈব অস্ত্র, ঠিক আছে? সো এটা আসলে একটা বিশ্বে একটা কমনলি এটা অনেক সময় ইউজ করে। আমরা আসলে কেউ তো স্বীকার করবে না যে আমি করছি, সেই জন্য সমস্যা, এটা আলটিমেটলি আর হয় না। ওকে ভাই, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে, দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য নাম্বার 1, এই যে বাচ্চাটা ভাইরাসটা আসতেছে, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। এই কথাটা মানে কি? ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। এই সমস্ত ভাইয়া কি কি নোট করবো, এই যে ভাইয়া লিখতেছি না, এই যে জড় বৈশিষ্ট্য লিখছি, তুমি এগুলো সুন্দর করে লিখবা খাতার মধ্যে, এটাই নোট অবশ্যই লিখবা। কেন খাতার মধ্যে লিখতে হয় এটা? কেন? কারণ তুমি যদি মনে করো শুধু বই পড়ো ভাইয়া, শুধু বই পড়ো, তাহলে শুধু বই পড়া আর খাতা লেখার পার্থক্যটা হচ্ছে এইটা,
যে যখন একটা মানুষ কোনো একটা ক্লাস করে, সে যখন খাতার মধ্যে নোট করে, এই পড়াটা তার ব্রেনের মধ্যে গেঁথে যায়। তখন তুমি যখন বইটা খুলবা, এই খাতার নোটের সাথে মিলায় মিলায় পড়বা, ওই পড়াটা আগের চেয়ে কয়েক গুণ ভালো পড়া হবে। এটাই সিস্টেম। কিন্তু এখন আমরা যেটা করি, খাতায় লিখতে চাই না। তুমি যদি অফলাইনে কোনো একটা স্যারের বাসায় যাইতা, অবশ্যই খাতায় লিখতা না, স্যার বলতো খাতায় লিখতা। এই কাজটা তুমি ইনশাল্লাহ অনলাইনে আজকে থেকে আমার সাথে করবা। আমি যা বলাবো, যা বলবো, তোমার কাছে মনে হয় ভাই এটা তো আমি মনে ভুলে যেতে পারি, এটা একটা সুন্দর কথা বলছে, লিখে ফেলবা, সাথে সাথে লিখে ফেলবা, ছোট করে লিখে ফেলবা। আমরা আগে এটা করতাম। স্যার যে সকল জিনিস বোর্ডে লিখি তা তো লিখতামই। পাশাপাশি আছে না যে একটা কথা স্যার বলছে, হ্যাঁ এটা লিখলে মনে হয় আমার জন্য ভালো হয়, আমি এটা একটা সুন্দর জিনিস, এটা আমি লিখে রাখলে আমার মানে আমার ভালো লাগবে পরে পড়তে। ওকে, তুমি লিখে রাখবা, ছোট করে লিখে রাখবা। সো এইভাবে লিখার অভ্যাস করতে হবে। এবং ধরো মার্কিংগুলো, ধরো জড় বৈশিষ্ট্য, নিচে নীলকালি দাগ দেওয়া, এগুলো তুমি ক্লাস শেষে পরে বসে বসে করবা, সমস্যা নেই। বাট তুমি এখন ক্লাসের সাথে স্পিডে লিখবা, ঠিক আছে? তাহলে তুমি ভালো করতে পারবা। ওকে, আজকের ক্লাসে পিডিএফ তোমরা পাবা না। কেন পাবা না? কারণ আজকে এটা যখন ইনশাআল্লাহ পেইড বেচে আবার আবার ভাইরাসের ক্লাস হবে, তখন ওটা পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? আজকের ক্লাসে পিডিএফ পাবা না, এটা আগে থেকে বলে দিলাম, ঠিক আছে ভাই? তাহলে অতি আণুবীক্ষণিক মানে কি? দেখো, ব্যাকটেরিয়াকে কি হয় জানো? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখা হয়, ব্যাকটেরিয়াকে দেখতে পাবা। এই জন্য মনে রাখবা, ব্যাকটেরিয়া যে আছে, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যে রাধিকোষ তোমরা জানো, এই ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। এই জন্য মনে রাখবা, ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক, এটা ভুল করার কোনো সুযোগ নাই। সো ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, আর ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। বিজ্ঞাপন বিরতি। যারা এই মাস্টার বায়োলজি কোর্স এখনো এনরোল করো নাই, 30 তারিখের মধ্যে 899 টাকায় কোর্সটা এনরোল করতে পারবা। এরপর থেকে আস্তে আস্তে টাকা বাড়া শুরু করবে, একদম ক্লিয়ারলি বলে দিলাম। বিজ্ঞাপন বিরতি শেষ, আবার ক্লাসে ফিরে আসলাম। তাহলে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক মানে এই ভাইরাসকে দেখার জন্য শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং এত পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে তখন তুমি দেখতে পাবা। এই জন্য এটা নর্মাল আণুবীক্ষণিক না, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। কথা ক্লিয়ার? এখন থেকে শুরু করলে ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, এখন থেকে শুরু করলে ইনশাল্লাহ পারবা, প্যারা নাই। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম নাই। ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম নাই। এই কথাটার মানে হচ্ছে ভাইয়া, ভাইরাস কিন্তু, ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম না থাকার কারণে তার কিন্তু কোনো বিপাক প্রক্রিয়া ঘটে না। এইটাও কিন্তু একটা জড় বৈশিষ্ট্য। কারণ আমরা জানি সকল জীবেরই কিন্তু বিপাকীয় বিভিন্ন এনজাইম থাকে, যে এনজাইমগুলো দিয়ে তার শরীরে অনেক ধরনের প্রক্রিয়া হয়, অনেক ধরনের বিক্রিয়া হয়। ভাইরাসের এই কোনো বিপাকীয় এনজাইম না থাকার কারণে তার এই ধরনের কোনো বিক্রিয়া হয় না। সো ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নাই, এটা একটা জড় বৈশিষ্ট্য। নাম্বার 3, ভাইরাস কিন্তু তুমি জানো যে কোনো একটা জীবদেহ ছাড়া, কোনো একটা জীবদেহ ছাড়া সে কিন্তু তার সংখ্যা বৃদ্ধি করতে পারে না। কোন একটা জীবদেহ ছাড়া সে কিন্তু তার সংখ্যা বৃদ্ধি করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এটা একটা অবশ্যই জড় বৈশিষ্ট্য, কারণ তার সংখ্যা বৃদ্ধি করার জন্য জীবদেহ লাগে, জীবদেহের বাইরে সে নিষ্ক্রিয় থাকে। সো নিষ্ক্রিয় যে থাকে তো আর জীবের না, এটা অবশ্যই জড়ের মতো কাজ করবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। সো ব্যাকটেরিয়া রোধক, এটা মানে কি খেয়াল করে আমি পড়াইতেছি। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে, ফিল্টার মানে ভাইয়া দেখবা ওই বাসায় দেখবা আগে যখন পানি ছাকতো, আগে যাদের বাসায় পানি ছাকতো দেখবা যে পানি ওই একটা ফিল্টার পেপার ইউজ করে, বা আমার তো ফিল্টার আছে আমাদের বাসায়, তাই না? পানি, ভালো পানি খাওয়ার জন্য আমরা পানিটা দেই, ওখান থেকে পানিটা ফিল্টারিং হয়ে ময়লাগুলো আলাদা হয়ে ভালো পানিটা আসে, তাই না? সো এই ফিল্টার দেখো লিখছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, মানে যেই ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়াকে ছাকা যায়, মানে ব্যাকটেরিয়াগুলোকে আমরা রোধ করে দিতে পারবো। একটা ফিল্টার ইউজ করলাম, ওই ফিল্টারটা দেওয়ার কারণে ব্যাকটেরিয়াগুলো আর মিশবে না, ব্যাকটেরিয়াগুলো আলাদা হয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলো আটকে যাবে। এই ফিল্টার দিয়ে তুমি ভাইরাসকে ফিল্টার করতে পারবে না, কারণ ভাইরাসের আকার এর চেয়ে অনেক ছোট। আগে তো বললাম ব্যাকটেরিয়ার চেয়েও ভাইরাসের আকার এতটা পিচ্ছি যে সে ফাঁক দিয়ে পড়ে যায়। সো ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে সে এই ভাইরাস, সো ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে এই ভাইরাস ফিল্টার যোগ্য নয়, ভাইরাস ফিল্টার যোগ্য নয়। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, কারণ এটা এত ছোট যে তুমি এটাকে ফিল্টার করতে পারবা না। বুঝছো ভাইয়া? আচ্ছা, নেক্সট হচ্ছে এই ভাইরাসকে কিন্তু তুমি কেলাসিত করতে পারো, সেন্ট্রিফিউজ করতে পারো। ওয়ার্ডগুলোকে বুঝো। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কোন একটা যন্ত্র আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্র, মানে এরকম ঘুরানো হয়, বুঝছো?
একটা জিনিস নিয়ে ধরো আমি এটার মধ্যে নিলাম, ধরো এই কলমদানি হচ্ছে মনে করো সেন্ট্রিফিউগাল যন্ত্র, এখানে একটা জিনিস নিয়ে ধরো এই জিনিসটা আমি নিলাম, নিয়ে এটাকে আমি এভাবে ঘুরালাম, এত স্পিডে ঘুরানো হয় যে ঘুরতে 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 এটার বিভিন্ন অংশগুলো আলাদা হয়ে যায়, বিভিন্ন অংশগুলো আলাদা হয়ে নিচে তলানি আকারে জমা হয়। এইটা হচ্ছে সেন্ট্রিফিউজ করা, বুঝছো? সেন্ট্রিফিউজ মানে কি? ঘুরানো। মনে রাখবা, একটা মেশিনে নিয়ে ঘুরাচ্ছি, ঘুরাইতে ঘুরাইতে কি হবে? তলানি পড়বে, রাইট? এই তলানিটাই হচ্ছে ভাই আসলে আমাদের এখানে বলা হয়েছে সেন্ট্রিফিউগাল যন্ত্র বা সেন্ট্রিফিউজ করা, ঠিক আছে? সো আমি বলতে পারি ভাইরাসকে কি করা যায়? ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়। কি করা যায়? ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। নেক্সট হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়। কেলাসিত মানে কি? ক্যালাস মানে কি রে ভাই? তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না? ক্যালাস বা স্ফটিক দানা। ভাইরাসটাকে ক্যালাসিত করা যায়, একবার স্ফটিকের মতো ছোট ছোট আকারে পরিণত করা যায়, বাট এটা অবশ্যই একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সবাই বুঝে গেছে। ব্যাপন করা যায়, তলানীকরণ, তোমাদের আগেই বলছিলাম সেন্ট্রিফিউজ যখন ঘুরানো হয় ভাইরাসটা তলানী আকারে পড়ে, তাহলে আমি বলতে পারি তলানীকরণ করা যায়, তাই না? তলানীকরণ করা যায়। এমনকি পানির সাথে মিক্স করে সাসপেনশন তৈরি করা যায়। এই সাসপেনশন কি জিনিস তোমরা কেমিস্ট্রিতে পড়বা। কিছু দ্রবণের কিছু টাইপ আছে, বুঝছো? বিভিন্ন ধরনের দ্রবণ আছে, তার মধ্যে একটা হচ্ছে সাসপেনশন। সো ওখানে আমি গেলে আবার কেমিস্ট্রিতে বিশাল অংশ দিতে হবে, দরকার নাই। তাহলে পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, এতটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি ভাইরাসের জড় বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলা ভাইরাসকে জীব হিসেবে কাউন্ট করে না, যেই বৈশিষ্ট্যগুলো ভাইরাসকে একটা জড় পদার্থের মতো কাউন্ট করতে বাধ্য করে, এগুলোই তো আমাদের তার জড় বৈশিষ্ট্য। নাম্বার 1, অতি আণুবীক্ষণিক। কারণ তুমি চাইলে এটাকে নর্মালি অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পাবা না, এটাকে দেখার জন্য তোমাকে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। এটা মানে হচ্ছে অতি আণুবীক্ষণিক। নাম্বার 2, খেয়াল করে দেখো, বিপাকীয় এনজাইম নাই। কোনো ধরনের বিপাকীয় এনজাইম না থাকা মানে হচ্ছে এই ভাইরাস কোন প্রকার বিপাকীয় বিক্রিয়া ঘটায় না, তার মানে এটা একটা জড় বৈশিষ্ট্য। নাম্বার 3, জীবদেহ ছাড়া সে আবার সংক্রাবৃদ্ধি করতে পারে না। তো এটা কোনো একটা ভালো বৈশিষ্ট্য হইল না, জড় বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করছো, লাভ নাই, কারণ ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাসের আকার ছোট, সে ফিল্টার দিয়ে আস্তে করে নিচে পড়ে যাবে। সেন্ট্রিফিউজ করা যায়, ক্যালাসিত করা যায়, তলানীকরণ করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। এই বৈশিষ্ট্যগুলো সবগুলা আসে, ঠিক আছে ভাইয়া? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই। ভেরি ইম্পর্টেন্ট, ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই। মনে রাখবা, ভাইরাসের কিন্তু হয় এমন হয় না যে ভাইয়া ভাইরাস যে আস্তে আস্তে বয়সের সাথে সাথে ভাইরাসটা সাইজ বড় হইলো, এমন কিন্তু হয় না। ভাইরাসের কিন্তু কখনোই দৈহিক বৃদ্ধি হয় না যে ভাইয়া বয়স বাড়ছে সাইজ বাড়লো, এই সুযোগ ভাইরাসে নাই। তাহলে আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন আমরা দেখবো ভাইরাসের গঠনটা। খেয়াল করো, এইটা হচ্ছে একটা ডিএনএ, এইটা হচ্ছে একটা ওই যে প্রোটিনের আবরণ, পড়েছি। তাহলে এটা কি জিনিস? কি জিনিস এটা? প্রোটিনের আবরণ। প্রোটিনের আবরণটা কি বলে পড়েছিলাম বলো তো? কমেন্ট সেকশনে আমি সবাইকে দেখতে চাই, বলতে হবে যে ভাইয়া এই প্রোটিনের আবরণটাকে কি বলে। সবাই কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই প্রোটিনের আবরণটাকে কি বলে। আমরা সবাই হতে পারি ভাইয়া এই প্রোটিনের আবরণটাকে বলে ক্যাপসিড। প্রোটিনের আবরণকে কি বলে? ক্যাপসিড। যারা ক্যাপসিড উত্তর করছো তারা বলো তো, এই ক্যাপসিডের প্রত্যেকটা খণ্ডকে, প্রত্যেকটা একককে কি বলে? পড়েছি। ভেরি গুড, যারা ক্যাপসিড বলছো, ভেরি গুড, ভেরি গুড। এই ক্যাপসিডের প্রত্যেকটা খণ্ড একক কি বলে? ক্যাপসোমিয়ার। ভেরি গুড। আচ্ছা, তো আমাদের ছবিটা দিকে তাকাও, এই হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো নেক্সট স্টেপে, এই যে ডিএনএটাকে ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? ডিএনএটাকে ভিতরে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল আমাদের একটা ভাইরাস। তাহলে এইটা হচ্ছে এক ধরনের ডিএনএ ভাইরাস। এই হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাসের গঠন। আমাকে বলো তো ভাইরাসের গঠন তোমরা পারবা কিনা? ভেরি গুড। হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা, এবার আসি, ভেরি 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 গুড, ভেরি গুড। এবার আসি ভাই, খেয়াল করে দেখো। আচ্ছা, বলছিলাম কখনো কখনো ভাইরাসের শরীরে, ধরো এটা একটা ভাইরাসের ক্যাপসিড, এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? কখনো কখনো এমন হয় যে ভাইরাসের শরীরে এক্সট্রা আরেকটা আবরণ থাকে, এক্সট্রা আরেকটা আবরণ থাকে। এই আবরণটাকে বলে বহিস্থ আবরণ। কি বলে? বহিস্থ আবরণ। এক্সট্রা যে একটা আবরণ থাকে তাকে বলা হয় বহিস্থ আবরণ।
ভাইয়া এই আবরণটা মূলত লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এই জন্য যাদের এই এক্সট্রা আবরণটা থাকে ওদেরকে বলা হয় লিপোভাইরাস। কি বলা হয়? লিপোভাইরাস। সো যাদের এই এক্সট্রা আবরণটা থাকে ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি লিপোভাইরাস। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে ফাইন। সো যাদের এই এক্সট্রা আবরণটা থাকে ওদেরকে আমরা বলি লিপোভাইরাস। এখন তুমি চিন্তা করো, এই ভাইরাসের উদাহরণ আমি পড়াচ্ছি, তুমি আগে চিন্তা করো যখন 20 সালে যখন করোনা ভাইরাস আসছিল তখন দেখবা সবাই কি বলতো যে বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে, মনে আছে যে ভাইয়া বাইরে থেকে আসছেন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন, এরকম একটা কথা বলতো না? কেন বলতো? কারণ তুমি যখন সাবান দিয়ে হাত ধুবা, ভাইয়া সাবান দিয়ে হাত ধুলে লিপু মানে চর্বি কি থাকবে? থাকবে না। সাবান দিয়ে হাত ধুলে উপরের আবরণটা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি জানো সাবান দিয়ে ভালো করে হাত ধুলে চর্বি থাকে না। তাহলে সাবান দিয়ে যখন তুমি হাত ধোয়া এই চর্বির আবরণটা নষ্ট হয়ে যাবে, তাহলে ভাইরাসটা আর কাজ করতে পারবে না। কারণ যে ভাইরাসের এই আবরণ আছে সে মানে যে ভাইরাসের আবরণ আছে সে তো আবরণ সহই কাজ করে। তো যদি আবরণটা একটা অংশ নষ্ট করে দাও এই ভাইরাসটা আর সক্রিয় থাকে না। এই জন্য এই আমরা তখন সাবান দিয়ে হাত ধুইতাম। তো বুঝতে পারছো করোনা ভাইরাস হচ্ছে এই ধরনের একটা ভাইরাস। এখন শর্টকাট টেকনিক মনে রাখবো HIV করোনা। তাহলে HIV করোনা, প্লিজ HIV করোনা, এইগুলো হচ্ছে আমাদের এই লিপোভাইরাস। H দিয়ে হচ্ছে ভাইয়া HIV নিজে, পাশাপাশি হারপিস, এবং I দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আর করোনা মানে করোনা নিজে একটা ভাইরাস, তোমরা জানো। সো এই হচ্ছে আমাদের ভাইরাসগুলা যারা বহিষ্ঠ আবরণ আছে। সো ট্রিক্সটা খেয়াল করে দেখো, এই হচ্ছে অ্যাডমিশন ট্রিক্স এন্ড MCQ ট্রিক্স ফর HSC। HIV করোনা, H মানে হচ্ছে HIV নিচে, H দিয়ে হারপিস, I দিয়ে ইনফ্লুয়েঞ্জা, করোনা নিজে। তাহলে লিপোভাইরাস কারা? সবাই এই শর্টকাট টার্মটা আমার কমেন্ট সেকশনে লিখে দাও, একবার মুখস্থ হয়ে যাবে যে লিপোভাইরাস কারা। যাদের উপরে এক্সট্রা আবরণ আছে তারাই তো লিপোভাইরাস। এদেরকে আমরা কিভাবে মনে রাখবো? HIV করোনা, HIV করোনা, HIV করোনা, H দিয়ে হারপিস, H দিয়ে হারপিস, I দিয়ে ইনফ্লুয়েঞ্জা, I দিয়ে ইনফ্লুয়েঞ্জা, HIV নিজে একটা আর করোনা একটা, শেষ। ঠিক আছে, ওকে। সো 25 ব্যাচে যারা আছো তোমাদেরকে আবারও বলে রাখি, তোমাদের যাদের কোনো ডেমো ক্লাস করা লাগবে তোমরা ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাবা আবরার হামিম, ওখানে গিয়ে ইনশাল্লাহ যে কোনো ডেমো ক্লাস তোমরা করে আসবা, করে তারপরে ডিসিশন নিয়ে ইনশাল্লাহ কোর্সে ভর্তি হবা। অসংখ্য ওয়ানশট ক্লাস, এমনি ক্লাস অনেক দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। এই যে তোমরা লিখছো সবাই একবার বুকে পড়াইছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ভাইয়ার এই মাস্টার বায়োলজি, এই যে কোর্সটা ভাইয়া শুরু করবো ইনশাল্লাহ আগামী মাসে 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 6 তারিখ ইনশাল্লাহ ওরিয়েন্টেশন, এর মাঝে ফ্রি ক্লাস হবে। এই কোর্সটা কিন্তু বোটানি এবং জুলজির একবার ফুল কোর্স, মানে ফুল কোর্স বলতে শর্ট সিলেবাসের ফুল কোর্স। তাহলে এই কোর্সটা করলে তোমাকে বোটানি জুলজিতে কোনো সাইকেল, কোনো সেমিস্টার, কোনো আলাদা কোর্স অফলাইন কোথাও তোমাকে ইনশাল্লাহ পড়া লাগবে না। এখানে আমি সব দিব, প্র্যাকটিস শিট দিব, মডেল টেস্ট দিব, সব দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাদের কোনো প্যারা নাই। আচ্ছা, সো ইনফ্লুয়েঞ্জা বানাটা তুই বাংলাতে বুঝছো, বাংলা বুঝলে হবে। ঠিক আছে, ওকে ভাই, চলে আসি আবার বহিষ্ঠ আবরণ। এটা অলরেডি তোমাকে পড়াই ফেলছি। এই যে একটা ভাইরাস মনে করো, এই যে ধরো ভাইরাস, এই ভাইরাসে খেয়াল করো, এই যে ধরো ভাইরাসের উপর একটা এক্সট্রা একটা যে আবরণ আছে, এই এক্সট্রা আবরণটাকে বলা হয় বহিষ্ঠ আবরণ। ঠিক আছে, এই যে সাদা রং দিয়ে যেটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা আসলে এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটাকে যদি আমরা মাঝখান দিয়ে কাটি বা কাট সেকশন করি, এই বরাবর যদি মাঝখান দিয়ে ডিম যেমনি কাটে মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে আমরা ডিমের মাঝখানে এরকম দেখতে পাবো, এরকম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিতরে যে নিউক্লিক অ্যাসিড যেটা আছে, হলুদ রংটা হচ্ছে প্রোটিনের আবরণ, এই যে হলুদটা হচ্ছে প্রোটিনের আবরণ, সাদাটা হচ্ছে চর্বির যে এক্সট্রা আবরণ, লিপোপ্রোটিনের আবরণ। এই হচ্ছে ভাইয়া বহিষ্ঠ আবরণ যুক্ত ভাইরাস বা লিপোভাইরাস। আমরা কিভাবে মনে রাখছি? HIV করোনা, এই টেকনিক দিয়ে হচ্ছে আমরা এই ভাইরাসগুলোকে মনে রাখছি। আমার কথা ক্লিয়ার? ইজি কিনা ভাই বলো তো? ভাই 25 ব্যাচে তাড়াতাড়ি হামিল ভাই কোর্সটা কিনে ফেলো। হামিল ভাই, হামিম, তুমি আমার নামটা এমনি বিকৃত করলা, কষ্ট পাইলাম। ভাইয়া কোর্স কিনে ফেলতে বলছো সবাইকে, অনেক সুন্দর পড়ায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, কিন্তু তুমি বানান কেন ভুল করলা, এটা তো মানতে পারলাম না। ঠিক আছে, ওকে, ইজি সবার জন্য নাকি? ফাইন। সো একটা সুন্দর লাইন দেখো, দ্য মোর উই সোয়েট ইন ট্রেনিং দ্য লেস উই ব্লিড ইন ব্যাটেল। মনে রাখবা, যত বেশি একটা সৈনিক যত বেশি পরিমাণে তার ট্রেনিং পিরিয়ডের সময় ঘাম ঝরায়, অনেক বেশি ট্রেনিং করে,
সে কিন্তু তার ব্যাটেলের সময়, যুদ্ধের সময় কম রক্তপাত হয়, কারণ সে ট্রেনিং করে সে মোটামুটি অভ্যস্ত যে কোথায় কি করতে হবে। আর যার ট্রেনিং নাই সে কিন্তু যুদ্ধে গেলে তার রক্তপাত বেশি হয়, খুব দ্রুত মারা যাবে। ট্রেনিং নাই, ডিরেক্টলি গেছে, অন্তত জানা না কিছু, দুম করে মরে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। যারা অ্যাকচুয়ালি এই এইচএসসির এই সময়টা ভালো করে পড়বে, সেই ইনশাল্লাহ এইচএসসি বলো এডমিশন বলো সেই ভালো করবে। আর যে ব্যক্তি এখন কোনো মতে হ্যাঁ হুঁ করে কাটাবে, আবল তাবল গোবর আবর্জনা বিভিন্ন জায়গায় সময় কাটাবে, এবং মানে ফালতু ফালতু জায়গায় সে মানে বিভিন্ন লোভনীয় আকর্ষণে আকর্ষিত হয়ে বিভিন্ন জায়গায় কোর্স কিনে দেখবা সে অবস্থা খারাপ। ভাই ভাই আমি এত টাকা খরচ করে কোর্স কিনছি, কি পড়াইতেছে আমি নিজেই বুঝি না। এরকম হয় না? অনেক সময় হয়, দেখবা তোমাদেরই হবে, অনেক বেশি পোলাপানেরই হবে। তারপরে মারাটা খেয়ে এসে ইউটিউবে এসে ফ্রি ক্লাস করা শুরু করবা, কারণ তোমরা জানো অলরেডি খেয়ে গেছে ধরা। সেই জন্য একটা ডিসিশন নেওয়ার সময় অবশ্যই তুমি ক্লাসগুলো করো, 2-3টা ক্লাস করো। তুমি একটা কোর্স কিনবা, 2-3টা ক্লাস করবা না, করো তুমি ক্লাস করে ইনশাল্লাহ তুমি আরামসে ডিসিশন নাও, ঠিক আছে আমি ওনার পড়াটা বুঝতে পারতেছি, তাহলে ওনার ক্লাসে আমি এনরোল করি, ঠিক আছে। ক্লাস করে ডিসিশন নাও। তুমি ওই যে বিভিন্ন পোস্টের লোভে পড়ে তুমি দেখবা যে এডমিশনের সময় অনেকে অনেক পোস্ট দেয় এডমিশনের সময়, যে আমার কোর্স বাংলাদেশের বিশ্ব সেরা কোর্স, হ্যাঁ, ফি দেখবে একবার আকাশচুম্বী হ্যান ত্যান, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় অনেক পোলাপান রিভিউ খারাপ। ঘুরে ফিরে আমাদের টার্গেট ডিএমসি কোর্সে পোলাপান আসে, মেডিকেল কোর্সে লাস্টে দিয়ে সবাই মোটামুটি অনেক পড়ানো আসে, ফ্রি ক্লাস করে বসে বসে লাস্টে, কারণ ওই বিভিন্ন সময় মারাঠারা খেয়ে অবস্থা খারাপ। এইসব ডিসিশন তোমাদের কোর্স কেনার ক্ষেত্রে নিজের নিতে হবে। তুমি ক্লাস করো ইনশাল্লাহ, ক্লাস করে টোরে তুমি কোর্সের ডিসিশন নিবা, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি ইনশাল্লাহ সবাই এটার মর্ম বুঝছো, এবং তুমি যদি এখন ভালো করে পড়ো, তোমাকে আমি বলে দিচ্ছি তুমি ইনশাল্লাহ একাডেমিক বলো এডমিশন বলো ইনশাল্লাহ কোথাও আটকাবা না। কারণ তোমার এইচএসসি লাইফে যতটুকু লাগবে বা এডমিশনে গেলে যতটুকু লাগবে তার 80-90%, 70% প্লাস পড়া ইনশাল্লাহ আমি তোমাকে আমার এই কোর্সের মধ্যেই পড়াই দিব। সো বায়োলজি নিয়ে তোমার প্যারা খেতে হবে না, কারণ তোমার যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন মেডিকেলের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, এগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ সুন্দর সুন্দর করে আলাদা করে তোমাকে প্র্যাকটিস শিট দিব পিডিএফ আকারে। তুমি ওখান থেকে প্রতি অধ্যায়ে তুই প্রশ্ন দেখতে পাবা, কি প্রশ্ন আসে না আসে সলভ করতে পারবা, আলাদা করে প্র্যাকটিস দিব সলভ করার জন্য। তুমি তারপর পরীক্ষা দিবা। তো তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এই প্র্যাকটিস শিটটা আমি হার্ড কপি চাচ্ছি, তো তুমি প্রিন্ট করে নিতে পারবা, ওইভাবে তোমাকে ওই ফর্মেটে দেওয়া হবে, ঠিক আছে। একদম মানে ক্লোজ করে আমরা যখন রেডি করে দিব তুমি যেন প্রিন্ট করতে পারো, এইভাবে ইনশাল্লাহ সাজাইছি। সো তোমরা চাইলেই আমার মনে হয় এই কোর্সটা তোমার জন্য একটা বেস্ট কোর্স হিসেবে ইনশাল্লাহ আমি রান করতে পারবো। ওকে ফাইন, চলে এসে ভাই ভাইরাসের প্রকারভেদ খুবই মজার, বুঝছো? ভাইরাসের পর খুবই মজার, খেয়াল করে দেখো। এই যে দেখো ভাইয়া এখানে কিছু ভাইরাস আছে, দেখো এরা হচ্ছে দণ্ডাকার, দেখতে কি দণ্ডের মতো না, লম্বা দণ্ডের মতো, এটাকে বলা হয় দণ্ডাকার। তাহলে ভাই দণ্ডাকার ভাইরাস কারা? মনে রাখবা যাদের নামের মধ্যে এম থাকবে তারাই হচ্ছে দণ্ডাকার ভাইরাস। সো যাদের নামের মধ্যে এম থাকবে তারা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। কিরকম দেখো ভাইয়া, টিএমভি, আলফা এমভি বা মামস, দেখো তো এদের নামের মধ্যে এম আছে কিনা। আমি সত্য বলছি না মিথ্যা বলছি তোমরাই আমাকে বলো যে এদের নামের মধ্যে এম আছে কিনা। টিএমভি, আলফা এমভি এবং এম ডি হচ্ছে মামস। সো এই এম দেখে আমরা বুঝতে পারতেছি এরা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। সো পরীক্ষায় যদি দণ্ডাকার ভাইরাস আসে পারবা না, তুমি কি দেখবা? তুমি দেখবা এম দেখে বুঝবা যে এদের মধ্যে দণ্ডাকার ভাইরাসকে বুঝেছি, রাইট? সো এম দেখলেই বুঝে যাবা দণ্ডাকার ভাইরাস। অনেকে অনেক সময় বলে এটিএম, ওকে এটা দিয়েও তুমি মনে রাখতে পারো, এটিএম মানে আলফা এমভি, টিএমভি আর এম ডি হচ্ছে মামস। চাইলে তুমি এই ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে পারো, যার কাছে যেটা ভালো লাগবে সে ওইটাই অ্যাপ্লাই করবা, এটাই স্বাভাবিক। আমার কথা ক্লিয়ার? আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরেই। সো এটা কিন্তু আমাদের দণ্ডাকার ভাইরাস শেষ। এবার দেখো এই যে ভাইরাসটা ভাইয়া এ হচ্ছে গোলাকার, দেখো সাইজ দেখে আমরা বুঝতে পারতেছি গোলাকার ভাইরাস। তাহলে গোলাকার ভাইরাস আমরা কিভাবে মনে রাখবো? খেয়াল করো, টেকনিক খেয়াল করো, তাহলে তুমি ইনশাল্লাহ ইজিলি পারবা। খেয়াল করে দেখো পোলিও, ভাইয়া দেখো পোলিও, তোমাকে যদি বলা হয় ভাইয়া পোলিও গুলিও গোল, আমরা উচ্চারণ করতে করতেই এই এমসিকিউটা পেরে যাব। পোলিও গলিও, তাই না? পোলিও মানে গলিও, উচ্চারণ করলে তো মিলে যায়। আচ্ছা, ডেঙ্গু, ডেঙ্গু আছে গুতে গুলিও, ডেঙ্গু গুলিও, ইজিলি হয়ে যায় না? ডেঙ্গু গুলিও, বাস। তোমার দেখবা আর ভুল হচ্ছে না। অনেক সময় বলে ভাইয়া এই টেকনিক ফলো করতে তো আমার লজ্জা লাগে, আমি পড়তে গিয়ে ভাই লজ্জা মজা বাদ, তুমি একা পড়বা, তুমি তুমি তো কাউকে পড়াতে যাবা না, এটা তুমি একা পড়বা এবং তোমার দেখবা নেগেটিভ সেন্সগুলো মানুষের বেশি মনে থাকে।
ভালো জিনিসের চেয়েও খারাপ জিনিস বেশি মনে থাকে। তো তুমি যদি পড়ার সময় তোমার কিছু টেকনিক এমন আসে তুমি কাউকে বলতে পারবে না, পড়ার দরকার নাই, তুমি মনে রাখো, তুমি অ্যান্সার করতে পারলে তো হচ্ছে। ঠিক আছে, তাহলে ডেঙ্গু গুলিও, পোলিও গুলিও। আচ্ছা, আর হচ্ছে এই যে এইচআইভি ভাইরাস, এই এইচআইভি ভাইরাস কিন্তু মনে রাখবা গোলাকার, এটা কিন্তু একটা এক্সেপশনাল, ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমাদের 19-এর বইয়ে কিন্তু এইচআইভি ভাইরাসের ছবি ছিল লাস্ট একবারে। তাহলে এইচআইভি এবং এইচআইভির সাথে মিল রেখে টিআইভি, এরা কেমন, এটা হচ্ছে গলীয়। তাহলে এইচআইভি এবং এইচআইভির সাথে মিল রেখে টিআইভি, এগুলো হচ্ছে গলীয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি। এই যে দেখো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, দেখছো এটা বহুভুজের মতো না? আসলে কিন্তু ভাই দেখো এইটা কিন্তু দেখতে অনেকটা পাউরুটির একটা স্লাইসের মতো, রাইট? পাউরুটির মতো। এই ওয়ার্ডটাই কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে, যে কোন ভাইরাস দেখতে পাউরুটির মতো, এটা এভাবে আসতে পারে, অথবা ঘনক্ষেত্রাকার বহুভুজাকার এভাবে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে, এটা এইভাবে আসে। আমি অনেক জায়গায় দেখছি পাউরুটির মতো পরীক্ষা আসে। আচ্ছা, তো এটা কি মনে রাখবা? হাবা, হাভা, ভাই কি একটা হাবা গোবা ছেলে বলে না, এই হাভা, হাভা। হা মানে হচ্ছে হারপিস, হা মানে হচ্ছে হারপিস, আর ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া, হচ্ছে হারপিস, আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। হাভা, হারপিস এবং ভ্যাকসিনিয়া, হারপিস এবং ভ্যাকসিনিয়া। ঠিক আছে ভাইয়া, হারপিস এবং ভ্যাকসিনিয়া, ক্লিয়ার তো সবাই? আচ্ছা, এবার খেয়াল করে দেখো ভাইয়া, এবার খেয়াল করে দেখো নেক্সট, নেক্সট খেয়াল করে দেখো এইটা কেমন। এইটা হচ্ছে ভাইয়া সূত্রাকার ভাইরাস, মনে রাখবা সূত্রাকার ভাইরাস। এবং তুমি ছবির দিকে তাকাও, ছবির দিকে না তাকাইলে তুমি বুঝবা না। সূত্রাকার ভাইরাস লম্বা সিলিন্ডারের মতো, লম্বা সিলিন্ডারের মতো। ইবোলা ভাইরাস, মনে রাখবা ইবোলা, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ইবোলা ভাইরাস। ভাইয়া মনে রাখবা এই ভাইরাসটা যখন মানুষের বডিতে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পরে মানুষের যে দেহের কোষগুলো আছে, এই দেহের কোষগুলা ফেটে, দেহের কোষগুলা ফেটে ভাইয়া খুবই ডেঞ্জারাস। দেহের কোষগুলো ফেটে, দেহের কোষগুলো ফেটে রক্তক্ষরণ হয়, খুবই ডেঞ্জারাস। দেহের কোষগুলো ফেটে রক্তক্ষরণ হয়, খুবই খুবই ডেঞ্জারাস ভাইয়া। এই রক্তক্ষরণ হওয়ার কারণে মানুষ মারা যায়। এবং এই ভাইরাসটা প্রথম আবিষ্কার হয়েছে আফ্রিকা মহাদেশে। এটা কেমন দেখতে? সূত্রাকার, এই সুতার মতো, দেখছো? তাহলে এই ভাইরাসটা প্রথম আবিষ্কার হয়েছে কোথায়? আফ্রিকাতে। ঠিক আছে ভাইজান, চলে আসি ভাইজান পরেরটাতে। সো ভাইজান খেয়াল করে দেখেন এইটা কেমন ভাই, এটা তো একটু ডিমের মতো দেখতে, রাইট? ডিমের মতো। এইভাবে মনে রাখবা ইন্ডিয়া, ডিমের মতো ইন্ডিয়া। ইন্ডিয়া কেমন? ডিমের মতো দেখতে। কিরকম ভাই খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে দেখো ডিম্বাকার ইন্ডিয়া। ই মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ই মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। ডি মানে হচ্ছে ভাইজান ডিম্বাকার। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে কিসের মতো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে ডিম্বাকার শেপ। তাহলে ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার, ইন্ডিয়া ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। না, ফুল চ্যাপ্টার ফ্রিতে দিচ্ছি না আমি, ইনশাল্লাহ যতটুকু পারি এখন পড়াচ্ছি, বাকিটা ইনশাল্লাহ পরে। তাহলে ই মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডি মানে হচ্ছে ডিম্বাকার। তাহলে ইন্ডিয়া মানে ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন, চলে আসি ভাই পরেরটাতে। ভাইরাস, তাহলে আমাকে এখন বলো তো, দেখছো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে। তুমি বলো তো উত্তর কি হবে? বলো উত্তর, এ বি সি ডি কোনটা হবে বলো, সবাই বলো এখানে উত্তর কোনটা? ভাইরাস কি দিয়ে গঠিত? সবাই উত্তর করবা, দেখি পারো কিনা, দেখি পারো কিনা। ভেরি গুড, ভেরি গুড, যারা পারছো দেখো উত্তর হচ্ছে কি, গ্রিন করে দিলাম, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, রাইট। এই যে সবুজ হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাইরাস গঠিত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে, পড়াইছি। আচ্ছা, এই যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, দেখো তো পারো কিনা এটা। ভাইরাসের গঠনে কোন জড় সঠিক? এটা তো অলরেডি বলছি, তোমরা একটু আগেই বলছো, সেটা আমি উত্তরটা সরাসরি মার্ক করে দেই। উত্তর হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, মানে অপশন এ। সো এটা কিন্তু তোমরা পারো, এটা অলরেডি আসছে। আচ্ছা, মেডিকেল আসছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, এই উক্তিটি কে করছেন? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমার স্কিপ হয়ে গেছিল, এই জন্য এখানে এমসিকিউ চলে আসছে। খেয়াল করে দেখো, ভাইরাসের শরীর যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত আমরা জানি, এইটা কে বলছে? মনে রাখবা বাউডেন এবং পিরি। তুমি কি মনে রাখবা? বউয়ের প্যারায় পিরাপিরি অবস্থা,
এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের কাহিনী। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত এইটা বলছে বিজ্ঞানের নাম হচ্ছে বাউডেন এবং পিরি। বউয়ের প্যারা আছে, বুঝছো? এভাবে মনে রাখবা, আর কোনো প্যারা নাই, তোমার প্যারা নাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ইনশাআল্লাহ ডান। এবার আসি নেক্সট প্রশ্নে ভাইয়া, খেয়াল করে দেখো। সর্বপ্রথম কোন বিজ্ঞানী তামাকের মোজাইক রোগের কারণ ভাইরাস বলে উল্লেখ করছেন? এটা পড়াইছি। তামাকের মোজাইক রোগের কারণ ভাইরাস বলে উল্লেখ করছেন কে? পড়িয়েছি ভাইয়া। বিজ্ঞানীর নাম হচ্ছে আইভানোভস্কি। মনে রাখবা, তামাকের মোজাইক রোগের কারণ যে ভাইরাস, এটা আবিষ্কার করছে কে? ভস্কি। আবিষ্কার করে ভস্কাই দিছে, এই জন্য আইভানোভস্কি। তাহলে তামাকের মোজাইক রোগের কারণ যে ভাইরাস, এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী আইভানোভস্কি। এই জন্য এটার উত্তর হচ্ছে আইভানোভস্কি। এই যে ভস্কি, ঠিক আছে? অ্যান্সার সি, আইভানোভস্কি। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখো, ভাইরাসের জন্য নিম্নের কোনটা সঠিক? বলো তো ভাইয়া, চারটা অপশন দেখে তুমি আমাকে বলো যে ভাইয়া ভাইরাসের জন্য নিচে কোনটা সঠিক। কেমন লাগতেছে বলুন তো? ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো এমসিকিউ দিয়ে পড়াইতে, ঠিক আছে? আমার মাস্টার বাড়িতে করছে, আমি আজকে থেকে বলে দিলাম ইনশাআল্লাহ, যাও যতটুকু সম্ভব প্রত্যেকটা ক্লাসে আমি কিছু কিছু এমসিকিউ রাখার চেষ্টা করবো, বা ইনশাআল্লাহ এমসিকিউ আমি তোমাকে পড়াই ধরবো, ঠিক আছে? এমনি তো আমরা তো র্যাপিড ফায়ার এমসিকিউ পাবাই, সো ইনশাআল্লাহ শোনায় শোনাগা হবে, ঠিক আছে? আচ্ছা ওকে। সো তোমাদেরকে ভালো রেজাল্ট করা থেকে আটকায় কে, সেটা ইনশাআল্লাহ আমি দেখবো। ইনশাআল্লাহ তুমি ভালো করবা, ঠিক আছে, আল্লাহর রহমত থাকলে। এবং তোমাকে আর কোথাও পড়তে হবে না, আমি আবারও বলতেছি, মাস্টার বায়োলজিটা হচ্ছে এটা ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্টস অফ মাইন্ড। সো ইনশাআল্লাহ তোমাদের আমি এখন তো মোটামুটি বলতেছি বারবার, কোন বল বেশি একটা বলা হবে না, আমাদের ইনশাআল্লাহ প্রাইভেট গ্রুপে সব ক্লাস টাস হবে। সো এই কোর্সে অ্যাকচুয়ালি আমি তোমাকে যেভাবে ইনশাআল্লাহ রেডি করবো, তুমি যদি এভাবে রেডি হইতে পারো, জাস্ট আমার কথা শোনো, তোমাকে বায়োলজিতে আগামী 3-4 মাস 5 মাসের মধ্যে দেখবা তোমার সব শেষ হয়ে গেছে এবং তুমি সবচেয়ে ভালো রেজাল্ট অবস্থায় আছো। কারণ আমি তোমার যা লাগবে শুধু তাই পড়াবো, ঠিক আছে? খুব আহামরি বাড়তি পড়া হবে না, এবং বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে যতটুকু লাগে, ঠিক আছে? ওই আজকে পড়াচ্ছি না, এই বেসিক থেকে এরকম ভাবে থাকবে পড়াশোনা। আচ্ছা, সিকিউর জন্য আলাদা করে ক্লাস হয়, হ্যাঁ? সিকিউর জন্য আমি লাস্টে একটা আলাদা করে তোমাকে বলে দিব, লাস্টে একটা ক্লাস হবে কয়েকটা অধ্যায় একসাথে, যে এই অধ্যায় থেকে কি কি জিনিস সিকিউতে আসে, এবং আমি ক্লাসের মধ্যে বলে দেবো এটা সিকিউতে আসে। জাস্ট আরেকটা ক্লাসের মধ্যে কিছু সিকিউ তোমাকে সলভ করে দেখাবো, আমি ধরে তুমি সব পারো কিনা, এবং দেখবা সবগুলো আমি ক্লাসে তোমাকে অলরেডি বলে ফেলছি। তোমরা আমার ক্লাস ফলো করলে ইনশাল্লাহ হয়, ঠিক আছে? আচ্ছা, ভাইরাসের জন্য কোনো সঠিক পার্সেন্ট অলরেডি তোমরা পোষকের বাইরে নিষ্ক্রিয়, ভেরি গুড। চলে আসি নেক্সট প্রশ্ন। আচ্ছা, ভাইরাস। সো আমাদের এই ভাইরাস হচ্ছে ভাইয়া দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তোমরা জানো যে ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, যে ভাইরাসের শরীরটা ডিএনএ দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি ডিএনএ ভাইরাস। যে ভাইরাসের শরীরটা আরএনএ দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি আরএনএ ভাইরাস। এবার খেয়াল করে দেখো ভাই, আমরা এখন পড়বো ডিএনএ ভাইরাসের উদাহরণ, খুবই ইজি। খেয়াল করে দেখো, আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো, টিপুর ভাই টিটু। আমরা জাস্ট টেকনিক, এইটা টেকনিক দিয়ে মনে রাখতেই হবে, নাহলে তুমি মনে রাখতে পারবা না। অবশ্যই টেকনিক দিয়ে মনে রাখতে হবে। টিপুর ভাই টিটু, খেয়াল করে দেখো, সরি, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তো টেকনিকটা খেয়াল করো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট আমি করি না, হ্যাঁ? এটার জন্য তো ভাই তোমার কি মনে হয় সব কাজ আমি করি? এটার জন্য আমাদের টেকনিক্যাল ম্যানেজমেন্টের আলাদা টিম আছে, ওরা করে। তো সব কাজ ভাই এটা করেন না কেন, ওইটা করেন না কেন, ভাই সব কাজকে আমি করি, টেকনিক্যাল টিম করে। সো টেকনিক্যাল টিম একটা সময় নেয়, একটা পার্টিকুলার টাইম লাগে, কারণ আমাদের অনেক কোর্স আমাদের চলতেছে বাংলাদেশে। সো সেক্ষেত্রে সবার একটা সময়, একটা দেখবে লেখা আছে 24 ঘন্টা বা 48 ঘন্টা লেখা আছে, এই সময়ের মধ্যে তোমার অ্যাকসেপ্ট করা হবে, লেখা আছে। তোমার তো ধৈর্য হারায় ফেলো। আর যদি না হয়, বন্দি পাঠশালা যে মেইন পেজটা আছে, যদি ইনকেস সময়ের মধ্যে না হয়, ওটাতে নক করবা। ওখানে আমাদের আরেকটা টিম আছে, সকাল 10টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত টিমটা কাজ করে। ওখানে মেসেজ দিলে তুমি উত্তর পাবা, ঠিক আছে? ওকে, তাহলে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ভাইয়া টিপু মানে হচ্ছে TIV, ভাই মানে হচ্ছে ভেরিওলা, এগুলো হচ্ছে ভাইরাসের নাম। টিপু মানে TIV, ভাই মানে ভেরিওলা। T2 মানে T2, T4, T6। ভাইয়া এই টি দিয়ে যারা আছে মনে রাখবা, এই যে T2, T4, T6 টি দিয়ে যারা আছে এরা হচ্ছে দেখতে ব্যাঙাচি আকৃতির, মনে রাখবা। এরা দেখতে কি আকৃতির? ব্যাঙাচি আকৃতির, ব্যাঙের বাচ্চা আকৃতির, ঠিক আছে? আমি পড়াবো ইনশাল্লাহ এক সময়, এই আমাদের মাস্টার বায়োলজি কোর্সে এরকম দেখতে, অনেকটা এরকম দেখতে, ঠিক আছে? ব্যাঙাচি আকৃতির। আচ্ছা, তাহলে টিপুর ভাই টিটু, এই যে T2 এর যা আছে, ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। হতে মানে হচ্ছে হারপিস, হতে মানে হারপিস। আর হদে হচ্ছে আরেকটা আছে হেপাটাইটিস বি। মনে রাখবা, সকল হেপাটাইটিস 5 ধরনের,
এ বি সি ডি ই, এই 5 ধরনের মধ্যে কেবল একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সব হলো আরএনএ ভাইরাস। মনে রাখবা, এই একটাই ডিএনএ ভাইরাস। কোনটা? হেপাটাইটিস বি। এই একটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। কোনটা? হেপাটাইটিস বি। বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, ফ্রান্সে এলো। ফ্রান্স মানে হচ্ছে, মনে রাখবা, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা একটু ব্যতিক্রম। কেন? কারণ এতক্ষণ কিন্তু আমি কোনো উদ্ভিদের কথা বলি নাই, বলি নাই। এটা একমাত্র উদ্ভিদ ভাইরাস যেটা ডিএনএ ভাইরাস, ব্যতিক্রম। এটা হচ্ছে ফ্রান্স মানে ফতে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস, এটা ব্যতিক্রম। ফুলকপির মোজাইক ভাইরাস ব্যতিক্রম, বুঝছো? কেন ব্যতিক্রম? কারণ আমি এখনো একটাও কিন্তু কোনো উদ্ভিদের কথা বলি নাই। কারণ নর্মালি উদ্ভিদে যে ভাইরাসগুলো অ্যাটাক করে, নর্মালি এগুলো আরএনএ ভাইরাস হয় নর্মালি। সো এই জন্য আমি এখানে কিন্তু উদ্ভিদের ভাইরাস নাই, একটাই ব্যতিক্রম। ফুলকপির যে মোজাইক ভাইরাস, এটা কিন্তু ডিএনএ ভাইরাস। এটা পরীক্ষা আসে যে নিচে কোনটা ব্যতিক্রম ধর্মী উদ্ভিদ ভাইরাস, এভাবে আসে। এই যে ফুলকপির মোজাইক ভাইরাস, কারণ উদ্ভিদে যে সকল ভাইরাস অ্যাটাক করে বা যেগুলো নর্মালি উদ্ভিদ ভাইরাস হয়, এরা নর্মালি আরএনএ ভাইরাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কেমন, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এই জন্য ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, এলো মানে হচ্ছে এডিনো হার্পিস। এলো মানে এডিনো হার্পিস। এলো মানে হচ্ছে এডিনো হার্পিস। আচ্ছা, এলো মানে হলো এডিনো হার্পিস। তাহলে আমরা ডিএনএ ভাইরাসের ছন্দ হিসেবে পড়া হয়ে গেল। আচ্ছা, সো তোমরা যারা লাইভ ক্লাস এতক্ষণ ধরে করতেছো, তো তোমরা নোট করছো, রাইট? নোট করছো তো, রাইট? আচ্ছা, সো আমি তো টি শার্ট বলছিলাম, সবাই আমি টি শার্ট গিফট করতে চাই। আমার ইচ্ছা আছে যারা কন্টেস্টে জিতবা তাদের সবাইকে ইনশাল্লাহ টি শার্ট দিব, এরকম একটা প্ল্যান ছিল আমার, তাই তো? সো আরেকটা কন্টেস্ট দিয়ে দিই। আজকে লাইভ ক্লাসটা যারা করছো, প্রায় 100+ মানুষ তো করছোই, এখন তো 100+ মানুষে আসো। যারা লাইভ ক্লাসটা করছো, তোমরা নোট করছো না? আচ্ছা, ক্লাসের যে নোটটা তোমরা বন্দি পাঠশালা যে মেইন গ্রুপ, খেয়াল করো, বন্দি পাঠশালা যে মেইন গ্রুপটা আছে আমাদের, প্রায় 6 লক্ষ 7 লক্ষ মানুষ আছে। এই বন্দি পাঠশালা যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে তোমরা ক্লাস নোটটা সাবমিট করবা, এবং ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে, ক্লাসের রিভিউ সহ, একটা ছবি সহ ক্লাসের রিভিউ জানিয়ে তুমি ওই গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে? যে মাস্টার বায়োলজির এই ফ্রি ক্লাসটি তোমার কাছে কেমন লেগেছে, তুমি জাস্ট ওই অনুভূতি জানিয়ে, ক্লাসের রিভিউ জানিয়ে, এমনিতে তুমি একটা পোস্ট করতে পারো বা তুমি ক্লাস নোট সাবমিট করতে পারো, যে কোনো একটা করলেই হবে। রিভিউ জানাতে পারো অথবা ক্লাস নোট সাবমিট করতে পারো। জাস্ট একটা জিনিস তুমি ফলো করবা, সেটা হচ্ছে তুমি হ্যাশট্যাগ লিখবা। এই হ্যাশট্যাগ না দিলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। হ্যাশট্যাগ লিখবা মাস্টার বায়োলজি, জাস্ট হ্যাশট্যাগ দিবা এটা মাস্টার বায়োলজি। মাস্টার একসাথে, কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু হ্যাশট্যাগ হবে না, স্পেস দেওয়া যাবে না কিন্তু। আমি আবারও বলতেছি, মাস্টার বায়োলজি, বি ছোট হাতের হবে, সমস্যা নেই। মাস্টার বায়োলজি, কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু মাঝখানে হ্যাশট্যাগ আর হয় না, তোমরা জানো। তাহলে মাস্টার বায়োলজি, এই হ্যাশট্যাগটা তোমরা দিবা, তাইলে ইনশাল্লাহ আমি ইজিলি তোমাদেরকে পেয়ে যাব। যাদের পোস্টে সর্বোচ্চ রিয়েক্ট থাকবে এমন 3জন, আর 3জন এরকম তোমার টি শার্ট পেয়ে যাবা। যাও, আর একটা কন্টেস্ট দিয়ে দিলাম, সুন্দর একটা কন্টেস্ট। ইনশাল্লাহ তোমরা ইজিলি তোমরা ভাইয়ার এই সুন্দর টি শার্টটা তোমাদের 3জনের জন্য পাঠিয়ে দিব। সো তোমরা বন্ধু পাঠশালার গ্রুপে এই ক্লাস বা আমার মেরিটনিক গ্রুপ, তুমি যেখানে দাও, যেখানে সর্বোচ্চ রিয়েক্ট পড়বে, ঠিক আছে? মেরিটনিক মাস্টার বায়োলজি একটা গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, তোমরা ওই গ্রুপে দিতে পারো। যে গ্রুপে দাও যেখানে সর্বোচ্চ রিয়েক্ট তোমরা পড়বে, বা তুমি বন্ধু বান্ধবকে দিয়ে রিয়েক্ট দেওয়া, বা তোমার ইচ্ছা দাও, আমার কোনো আপত্তি নেই। সো মাস্টার বায়োলজি এই হ্যাশট্যাগটা দিয়ে তুমি ক্লাসের রিভিউ জানাবা। চাইলে কেউ ক্লাস নোট দিতে পারো, কেউ ক্লাসটা কেমন লেগেছে মাস্টার বায়োলজির এই প্রথম ফ্রি ক্লাস, এটা জানাতে পারো। এবং ইনশাল্লাহ তার মাধ্যমে তুমি আর তোমার 3জন টপ 3কে আমি ইনশাল্লাহ টি শার্ট গিফট করবো, ঠিক আছে? এবং যদি মনে করো আমি কারোর পোস্ট আমার খুব বেশি ভালো লাগে, সত্যিকার অর্থে ভাই, যদি কারোর পোস্ট খুব ভালো লাগে কিন্তু সে রিয়েক্ট তো বেশি পাচ্ছে না, কোনো সমস্যা নেই। যদি আমার কাছে পোস্টটা খুব ভালো লাগে, ইনশাল্লাহ আমি ওখান থেকে আমি যে কোনো একজনকে, আমার ক্ষমতা বলে আমি আরো একজনকে চুজ করবো। তাহলে মোট 4জন। আমি নতুন কন্টেস্ট দিয়ে দিচ্ছি, মোট 4জনকে ইনশাল্লাহ টি শার্ট দিব। যে পরিমাণ টি শার্ট ইনশাল্লাহ দিচ্ছি, অলরেডি ওই দিন 10জন আমি নামটা বাড়াই, মোটামুটি যারা আমাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে মেসেজ করছো, যারা আমার জিতছো ওই যে টি শার্ট, তাদের জন্য টি শার্ট আমি অলরেডি আমাদের টি শার্ট আজকে একটু কাপড় দেখে আসছি, বানানো অর্ডার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 1 সপ্তাহের মধ্যে বানায় দেখবে, তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। সো ইনশাল্লাহ নতুন কন্টেস্টের মাধ্যমে যারা জিতবা তাদের বাসায়ও টি শার্ট পাঠিয়ে দিব, ঠিক আছে? টাইম থাকবে ইনশাল্লাহ, তোমার নোটটা পাবলিশ করো। আমি ইনশাল্লাহ 3 দিন পর্যন্ত তোমাদের রিয়েক্ট কাউন্ট করবো, 3 দিন পর্যন্ত। হ্যাঁ, 3 দিন পরে দেখবা তোমাদের শনিবারের দিকে বা রবিবারের দিকে ইনশাল্লাহ আমি তোমাকে বলে দেবো যে কারা কারা পুরস্কার দিচ্ছ। সো 3 দিন, রবিবার পর্যন্ত কাউন্ট করবো। যাও, রবিবার দিন সন্ধ্যার সময় পর্যন্ত কাউন্ট করবো। রবিবার রাতের বেলা আমি তোমাদের বলে দিব যে কারা কারা এই টি শার্টের কন্টেস্টে টি শার্ট উইন করছো, ঠিক আছে? রবিবার পর্যন্ত, রবিবার সন্ধ্যা পর্যন্ত তোমাদের সুযোগ আছে। সো যারা যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করতে চাও, তোমাদের সুযোগ, তোমরা জাস্ট হ্যাশট্যাগ মাস্টার বায়োলজি এটা ইউজ করতে হবে, নাহলে আমি তোমরা খুঁজেই পাবো না। সো এটা ইউজ করবা, এইটা ইউজ করলে আমি ওই লিঙ্কে গিয়ে তোমাদের দেখবো, এবং তোমরা সবাই রিভিউ, আজকে ক্লাসটা কেমন লেগেছে ওই রিভিউ, একটা ছবি দিতে হবে মাস্ট, ছবি রিভিউ, অথবা
তুমি ক্লাস নোট যেটা তুমি দাও, বা তুমি যদি মনে করো আমি দুইটা দিব, তাও তুমি আলাদা পোস্টে দাও, সমস্যা নাই। তোমার যে কোনো একটা পোস্টে সর্বোচ্চ রিয়েক্ট পাইলেই হচ্ছে, বুঝছো? আচ্ছা, যারা লাইভে আছে সবাইকে দেন সালাম দিই সবাইকে, যারা লাইভে আসার জন্য সেলিউট। সবার যদি আমি টি শার্ট দিয়ে শুরু করি তাহলে দেখা যাবে যে আমার শার্ট আমার পরা লাগবে না, এটা বিক্রি করে টি শার্ট কিনতে হবে। তাই নাকি? কত হাজার বছর ইনশাল্লাহ দিব বলো? যাক, আমি ইনশাল্লাহ চাই একসময় ইনশাল্লাহ আমি এমন পর্যায়ে যাবো ইনশাল্লাহ যে তোমাদের সবাইকে আমি মন খুলে টি শার্ট দিতে পারবো। আমার সাথে দেখা হলে টি শার্ট নিয়ে যাবা ইনশাল্লাহ, একসময় হবে। ঠিক আছে, দোয়া করবো তোমরা। ওকে ভাই, ঠিক আছে, ক্লিয়ার যেটুকু? তাহলে আমাদের ডিএনএ ভাইরাস পড়া হয়ে গেল, রাইট? তাহলে দেখো এবার আরএনএ ভাইরাস কি পড়বো? না, আরএনএ ভাইরাস পড়বো না, কারণ ডিএনএ ভাইরাস বাদে যা আছে সবই কি আরএনএ ভাইরাস। সো হ্যাপি আস, লাল সালাম। হ্যাঁ, হ্যাপি আস। কেন হ্যাপি? কারণ হ্যাঁ, যেভাবে দেয়া শুরু করছি সবাইকে দেওয়ার সমান। ইয়েস। আচ্ছা, হ্যাপি কেন আমরা? কারণ আমরা ডিএনএ ভাইরাস পড়ে ফেলছি, তাহলে আমাদের আর আরএনএ ভাইরাস গুলো পড়া লাগবে না। সেই জন্য আমরা অনেক খুশি, ছেলেটার মতো আমরা সবাই অনেক বেশি খুশি ভাইজান। চলে আসি ভাই, লাভ টু অল অফ ইউ। ঠিক আছে, এটা একটা সুন্দর স্ক্রিনশট, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এটা একটা সুন্দর স্ক্রিনশট। ঠিক আছে, সো মাস্টার বায়োলজি ইজ অন। আচ্ছা, স্ক্রিনশটটা তোমরা চাইলে নিতে পারো, আমি একটু পোস্ট দিয়ে দাঁড়ায় আছি। ওকে ফাইন, চলো। উদ্ভিদ ভাইরাস, ভাই দেখো প্রাণী ভাইরাস মনে রাখবা, ইউজুয়ালি যেটা হয় সকল আরএনএ উদ্ভিদ ভাইরাস গুলো নরমালি কেমন হয়? উদ্ভিদ ভাইরাস গুলো নরমালি আরএনএ ভাইরাস হয়। তোমাকে পড়াইছি একটু আগেই, ব্যতিক্রমটা ভাই পড়াইছি। ব্যতিক্রম হচ্ছে, মনে আছে? ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। এটা কিন্তু ব্যতিক্রম, কারণ কি? এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ফুলকপি তো উদ্ভিদ, তাই না? নাকি ফুলকপি প্রাণী? ফুলকপি তো উদ্ভিদ, তাহলে ব্যতিক্রম। এটা কিন্তু ডিএনএ ভাইরাস। বাট নরমালি সকল উদ্ভিদ ভাইরাস গুলো আরএনএ ভাইরাস হয়। আর নরমালি যে প্রাণী ভাইরাস গুলো আছে ওরা নরমালি সবাই আরএনএ উল্টা কি ডিএনএ, ওরা নরমালি ডিএনএ ভাইরাস হয়। এটা হচ্ছে নরমাল কনসেপ্ট। এটা হচ্ছে নরমাল কনসেপ্ট। এইচএসসিতে গ্যাপ থাকলে মেডিকেল অপশন দেওয়া যাবে কিনা? তুমি যদি এইচএসসিতে এ প্লাস মতো উঠাতে পারো ইনশাল্লাহ, তাহলে বুঝবা যে মোটামুটি গ্যাপটা মোটামুটি ফিল আপের দিকে যাচ্ছে, এবং তখন তুমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ওই 3-4 মাস ভালো করে পড়ে ইনশাল্লাহ মেডিকেল বিষয়ে ভালো করার সুযোগ থাকবে। ঠিক আছে, তবে খুব মানে কঠিন একটা ফাইট দিতে হবে আর কি। আচ্ছা, সো এই যে দেখো উদ্ভিদ ভাইরাস, আমি ছবিটা তো অলরেডি তোমাদের এই লিখার কারণে হারাই যাচ্ছে। আমি লিখাটা মুছে দিই, লিখে তোমরা অলরেডি নোট করে ফেলছো। এই যে দেখো, এই উদ্ভিদ ভাইরাস উদ্ভিদ খাচ্ছে, আর হচ্ছে প্রাণী ভাইরাসের কারণে এই বেটা অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, প্রাণী ভাইরাসের কারণে এই লোকটা অসুস্থ হয়ে গেছে। দিস ইজ ইট। এটা হচ্ছে আমাদের প্রাণী ভাইরাস এবং উদ্ভিদ ভাইরাস। আচ্ছা, এবার দেখো ফাজ ভাইরাস। ফাজ মানে কি? মনে রাখবা, ফাজ মানে হচ্ছে হত্যাকারী। ফাজ মানে হচ্ছে হত্যাকারী বা কিল করে ফেলা, মেরে ফেলা। যে ভাইরাস হত্যা করে, মেরে ফেলে, তাকে বলে ফাজ ভাইরাস। এখন যারে মারে এটার উপর নামকরণ করা হয়। কিরকম দেখো, যে ভাইরাস, খেয়াল করো, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে মারে, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে হত্যা করে, ব্যাকটেরিয়াকে কিল করে, ব্যাকটেরিয়াকে মারে, ব্যাকটেরিয়াকে হত্যা করে, ব্যাকটেরিয়াকে মারে, তাকে বলে ব্যাকটেরিওফাজ। তাকে বলে ব্যাকটেরিওফাজ। ফাজ মানে হত্যা করা। সো যে ব্যাকটেরিয়াকে মারে তাকে বলে ব্যাকটেরিওফাজ। যে সায়ানো ব্যাকটেরিয়াকে মারে, যে সায়ানো ব্যাকটেরিয়াকে মারে তাকে বলে সায়ানোফাজ। যে সায়ানো ব্যাকটেরিয়াকে হত্যা করে তাকে বলে সায়ানোফাজ। যে সায়ানো ব্যাকটেরিয়াকে হত্যা করে তাকে বলে সায়ানোফাজ। সো এরকম ভাবে যে যারা হত্যা করে ভাই, যে যারা হত্যা করে এর উপর নামকরণ করা হয়। বুঝতে পারছো কিনা? যে যাকে হত্যা করে তার উপর নামকরণ করা হয়। ফাজ মানে হচ্ছে হত্যাকারী। ফাজ মানে কি? হত্যাকারী। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে হত্যা করে তাকে বলে ব্যাকটেরিওফাজ। যে ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে হত্যা করে তাকে বলা হয় সায়ানোফাজ। ইয়ো কিলিং মেশিন চলতেছে। আচ্ছা, একটু মুছতে হবে। কিলিং মেশিনটা দেখাও। এই যে দেখো, ভিডিওতে ভালো ছবিতে ভালো দেখতে হবে। এই যে দেখো, কিলিং মেশিন চলতেছে, একবারে মারতেছে, লাথি টাথি মেরে মারতেছে। ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে। সো এই হলো মোটামুটি ফার্স্ট গেল। ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস মানে কি ভাই? দেখো, কিছু কিছু ভাইরাস আছে, আগে মনে করো একটা পোষকদের ছিল, মনে করো আগে বানরের শরীরে ছিল, এখন দেখা গেছে এগুলো মানুষের শরীরে পাওয়া যায়। এই যে আগে ছিল একজনের শরীরে, এখন পাওয়া যাচ্ছে আরেকজনের শরীরে। তার মানে আগে এক পোষক দেহে ছিল, এক পোষক দেহে ছিল, পোষক দেহ থেকে ভিন্ন পোষক দেহে চলে গেছে, অন্য একটা পোষক দেহে চলে গেছে। আগে ছিল মনে করো বান্দরের শরীরে, বানরের শরীরে, এখন চলে গেছে মানুষের মনে করো।
এই যে একটা নির্দিষ্ট সময় পরে তার তার পোষক দেহ চেঞ্জ করলো, একদম সংক্ষেপে বললাম, তাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। আগে ছিল একটাতে, এখন গেছে আরেকটাতে। এইটা আমরা এই ভাইরাসগুলোকে আমরা কিভাবে মনে রাখবো, খেয়াল করো, ট্রিক্সটা খেয়াল করো। এই ভাইরাসগুলোকে মনে রাখার ট্রিক্স হচ্ছে, মনে রাখবা মুরগির করোনা বা হ্যান্স করোনা। ধরো তুমি এভাবে মনে রাখবা যে ভাইয়া আগে মানুষের হয়তো, এখন মুরগির করোনা হয়, তাহলে হ্যান্স করোনা। এভাবে মনে রাখবা যে আগে মানুষের হতো, এখন মুরগির হয়। হ্যান্স মানে এইচ মানে হচ্ছে এইচআইভি, ই মানে হচ্ছে ইবোলা, এন মানে হচ্ছে নাইল, এস মানে হচ্ছে সার্স, এস মানে হচ্ছে সার্স, এবং করোনা মানে করোনা নিজে একটা, করোনা মানে করোনা নিজে একটা। তাহলে এইচআইভি, ইবোলা, নাইল, সার্স, করোনা, এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আগে ছিল একটা পোষক দেহে, এখন চেঞ্জ করে অন্য পোষক দেহে আসছে, এদেরকে আমরা কি বলি, এই হ্যান্স করোনা, ঠিক আছে, বা ইমার্জিং ভাইরাসকে আমরা সংক্ষেপে এই সিস্টেমে ইনশাল্লাহ মনে রাখতে পারবো। ঠিক আছে ভাইয়া, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আজকের ক্লাসটা আমি ইনশাল্লাহ এখানে শেষ করে দিব। আজকের ক্লাস আর বড় করব না, ঠিক আছে? সুযোগ থাকলে ইনশাল্লাহ ভাইরাসের সেকেন্ড আরেকটা অংশ আমি ইনশাল্লাহ আরেকটা ক্লাসে পড়াবো, ফ্রি ক্লাসে ইনশাল্লাহ। সো ওই অংশটা তোমরা সবাই লাইভ ক্লাসে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবা। আপাতত ওই যে কন্টেস্ট তোমাদের দিছি, এই কন্টেস্ট তোমরা এখন থেকে পার্টিসিপেট করা শুরু করো, এবং ক্লাসটা আসলেই তোমার কাছে কেমন লেগেছে সত্যিকার রিভিউ দিবা। এবং আমি এখন তোমাদের দেখবো কমেন্ট সেকশনে, তোমরা সত্যিকার অর্থে বলবা এই এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সবাই একদম ফুল ক্লিয়ার কিনা, যা পড়িয়েছি সবাই একদম ফুল ক্লিয়ার কিনা। ভাইয়াকে এখন তুমি কথাটা বলবা, এবং ইনশাল্লাহ আমি তখন বুঝতে পারবো যে তোমরা সবাই ভাইয়া ক্লাসটা সুন্দর মতো আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছো, ঠিক আছে? সো জানাই দাও ভাইয়া। পরীক্ষাটা ইনশাল্লাহ ভাইয়া, পরীক্ষাটা আজকে কালকে না, পরীক্ষা ইনশাল্লাহ এখন এইটুকুর উপর পরীক্ষা নিব না, ভাইরাসের আরেকটা ক্লাস হওয়ার পরে ওইটার উপর পরীক্ষা নিব। আপাতত কন্টেস্ট চলুক, ঠিক আছে? ওকে, তো ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবার ক্লাসের আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট আসতেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লাসটা নেওয়াটা হচ্ছে সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, যে একটা ভালো পরিমাণে কন্টেন্ট তোমাকে ভাই আজকে দিতে সমর্থ হয়েছি। এবং অনেক অ্যানিমেশন পার্ট ছিল, অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টে আমার আরও কিছু ভিডিও আছে, ভাইরাস কীভাবে সংখ্যা বৃদ্ধি করে ভিডিওর মাধ্যমে দেখাইছি। ভাইরাসে অ্যাকচুয়ালি তোমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি কীভাবে করে, ভাইরাসটা হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে দেওয়া, ব্যাকটেরিয়াটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেওয়া। সো ওগুলো ইনশাল্লাহ আছে, বাট অ্যাকচুয়ালি এই ক্লাসটুকু আমি আর বেশি বড় করবো না, এই জন্য আমি ওই পার্টটুকু দেখাচ্ছি না। বাট আমার এখানে সুন্দর সুন্দর ভিডিও আছে, আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, ম্যালেরিয়ার যে চক্রটা এটা অ্যানিমেশনের মাধ্যমে রেডি করা আছে। সো ইনশাল্লাহ তোমার এই ক্লাসটা যারা এভাবে করতেছো বুঝতেই পারছো তোমার ইনশাল্লাহ পড়াশোনার যেই বোরিংনেস লাগাটা এটা ইনশাল্লাহ লাগবে না। আর আমি মেইন ক্লাসগুলোতে ইনশাল্লাহ আরও মানে খুব স্পেসিফিকভাবে পড়াবো, তো আর স্লোলি মানে আমার একটা অন্য স্টাইলে পড়াই আমি এখন নতুন করে, তোমরা জানো ওই স্টাইলে ইনশাল্লাহ পড়াবো, তখন দেখবে তোমার কাছে পড়াটা আরও ইজি লাগতেছে এবং হেসে খেলে তোমার চাপটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া? সো থ্যাংক ইউ। সো তোমার সবার একসাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। মাস্টার বায়োলজি কোর্সে সবাইকে এগেইন ওয়েলকাম করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা কোর্সে অ্যানুয়াল করো নাই দ্রুত কোর্সে অ্যানুয়াল করে ফেলো, 30 তারিখ পর্যন্ত বিশাল ডিসকাউন্টে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। টাটা। আচ্ছা, পোস্ট দিতে বলছে, পোস্ট দিলাম। ঠিক আছে, ডান। আচ্ছা, পোস্ট দেওয়া ছিল, পোস্ট দিয়ে ফেলাম যে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ক্লাস শেষ হলো, পোস্ট দিলাম আর কি। স্ক্রিনশট হয়েছে? গুড, স্ক্রিনশট হওয়াটা হচ্ছে খুব ভালো। টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস ভাইয়ার পেজ থেকে পোস্ট করে জানাই দিব, ঠিক আছে? তোমাদের প্যারা নাই, প্রাইভেট গ্রুপে জেনে যাবা। যাদের ছবি তোলা হয় নাই তারা ব্যাগে গিয়ে ছবিটা তুলে ফেলবা, ব্যাগে যাওয়া যায় কিন্তু। টাটা, ভালো মতো থাকবে, পড়াশোনা করবে।